আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সে আসে সেই শুধু ভূমির জন্য সব নিয়ে আসতো। তাহলে আদ্র 10-এ পা দেওয়া ছোট্ট আদ্রের মস্তিষ্কে রাগের সঞ্চালন হলো। নিজের জেদ ধরে রাখতে পারল না। বুঝে না বুঝে হুট করে মাথায় এলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবার খেয়াল। কিচ্ছু না ভেবে ছোট্ট ভূমিকে কাঁপা কাঁপা নিজের হাতে উঠিয়ে নিল প্রথম এবং শেষবারের মতো। রান্নাঘরে ব্যস্ত মিসেস সাবিনা, মেয়েকে শুয়ে রেখে ওয়াশরুমে ঢুকেছেন মিসেস সাবরিনা। বাড়ির 2 কর্তা চলে গিয়েছিলেন অফিসে। এই সুযোগে শুনশান ড্রয়িং রুমের পথ ধরে 1 পা 2 পা করে হেঁটে বেরিয়ে আসে বাড়ি থেকে। রাস্তার দুপাশ দেখে এগিয়ে যায় ডান দিকটায়। দুপুরের সময় মানুষের আনাগোনা নেই। আদ্র ছোট্ট পায়ে হেঁটে এগিয়ে যায় বেশ কিছুটা সামনে। একটি বিশাল গাছের নিচে অবুঝ শিশু ভূমিকে রেখে চলে আসে। কিছু সময়ের মাঝে সারা বাড়ি হইচই লেগে যায়, কান্নার রোল পড়ে। কোথায় গেল মেয়েটা? মিসেস সাবরিনা কাঁদতে কাঁদতে জ্ঞান হারা হয়ে পড়ছেন বারবার। 2 কর্তা অফিস ছেড়ে ছুটে এসেছেন। নানা বাড়ির মানুষ, ছোট ফুফিরা চলে এসেছেন। এদিকে আদ্র লুকিয়ে বসে আছে মায়ের ঘরে। বসে বসে কাঁদছে নিজের করে আসা কাজের জন্য, হয়তো ভয়। এর মাঝে পুলিশে জানানো হয়েছে। চারদিকে খুঁজতে শুরু করে দিয়েছে। নিখোঁজ হওয়ার 3 ঘন্টা কেটে গিয়েছে। নাও খাওয়া সব ছেড়ে বাড়ির মানুষদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এক মাঝবয়সী মহিলা এসে বাড়ির চৌখাটে দাঁড়ায়। তার কোলে ছোট্ট একটি বাচ্চা। দেখেন তো এইটা কি আপনি গো বাঁচতে কিনা? হঠাৎ এমন কথায় সকলের নজর দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে পড়ে। মিসেস সাবিনা দৌড়ে মহিলাটির সামনে গিয়ে দাঁড়ায়। চিৎকার দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, এই তো আমাদের মেয়ে। তড়িঘড়ি করে নিজের কোলে তুলে নেন। ছোট্ট ভূমির গালে আদর দিতে থাকেন, যেন সকলের জান ফিরে এলো। মহিলাটি পুনরায় বলতে শুরু করলো, এবারের এক ছোকরা নাকি ওই 3 রাস্তার মনে এই বাচ্চাটারে ফালাই রেখে গেছে। আমার মাইয়া স্কুল থেকে আইবার সময় দেখে উঠায় লইয়া গেছে বাড়িতে। আমি তো দেখে ঢের অবাক, কার বাচ্চা লইয়া আইলো। মায়ের ডর কইবার পর স্বীকার করলো এই বাড়িতে নাকি ডুইলেই যে পোলাটা রাইখে আইছে। হ্যাঁ। মহিলাটির এতক্ষণ যাবৎ দেয়া বর্ণনা শুনে সকলের মাথায় বাজ ভেঙে পড়ল যেন। এই বাড়ি কে রেখে এলো মেয়েকে বাড়ির বাইরে? সাদাব তো মায়ের সাথে সাথে ছিল দুপুর থেকে। তবে সবাই এবার নজর ঘুরিয়ে খুঁজতে লাগলো আদ্রকে, কিন্তু সে নেই। তবে কি আদ্র এ কাজ করে বসলো? মিস্টার আফজাল রুদ্রমূর্তি ধারণ করে কঠিন গলায় ছেলেকে ডাকতে লাগলো, কিন্তু আদ্র বেরিয়ে আসছে না। মিসেস সাবিনা দৌড়ে ছেলের ঘরে গেল, সে নেই। সব খুঁজে অবশেষে আদ্রের দেখা পেল নিজের ঘরে। বিছানার নিচে হাঁটুতে মুখ গুজে কাঁদছে। সাবিনা ছেলেকে বের করে টেনে নিয়ে এলো বাহিরে। উপস্থিত প্রতিটি সদস্য বকতে লাগলো খারাপভাবে। নিজের বাবার হাতে সেদিন প্রথমবারের মতো মার খেলো। নিজের প্রিয় মামনির কাছে মার খেয়েছিল। নিজের বাবা ছোট্ট আদ্রকে বাড়ি থেকে চলে যেতে বলেছিল। কেউ আদ্রের কাছে জানতে চায়নি এমন কেন করেছিল। সেই দিনের পর থেকে আদ্রের মনে ভূমির প্রতি ক্ষোভের জন্ম নিয়েছিল। এতটাই আদরে বড় হয়েছে যে এই বিষয়টা মেনে নিতে পারেনি। নিজের জেদের সেদিন সবকিছু ভুলিয়ে দিয়েছিল। আদ্র চেয়েছিল তাকে সবাই ঠিক যেভাবে দূরে করে দিয়েছিল, সেও ভূমিকে এভাবে কষ্ট দেবে। সেদিনই নিজের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল নানা বাড়ি। আর তার কিছুদিন পরেই পাড়ি জমিয়েছে মামা মামির সাথে কানাডা। পুনরায় ভূমির ডাকে আদ্রের ভাবনার ছেদ ঘটে। ভূমির থেকে চোখ সরিয়ে বার কয়েক পলক ঝাপটায়। নিজেকে সামলে নেয় মুহূর্তে। ভূমির চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আদ্রের দিকে। আদ্র এমন কেন আচরণ করছে তা বুঝে উঠতে পারছে না। এই এতক্ষণ যাবৎ কেমন মূর্তির মতো বসেছিল তার দিকে তাকে, এখনো চুপ করে আছে। ভূমি ভয় পেল এবার কিছুটা। আদ্র ভাইকে ভূতে পেল না তো? ভূমি মুখের আকৃতি পরিবর্তন করলো, কিছুটা দূরে সরে এলো আদ্রের থেকে। বয়স হলো এই জিনিসে ভূমির অন্ধের ন্যায় বিশ্বাস করে ভূত জিনের অস্তিত্ব আসে পৃথিবীতে। ভয় পায় সে ভীষণ। তাই তো একা কখনো দিনের বেলাতেও কোথাও বের হয় না। ভূমির কাণ্ডে আদ্র আবার হলো। ভূমি কুচকে তাকালো, ধীর কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? ভূমি চোখ জোড়া বড় বড় করে জবাবে কেবল দুপাশে মাথা দোলায়। ভূমির অবস্থা থেকে আদ্র আন্দাজ করতে চাইলো কি হয়েছে, আর ঠিকই ধরে ফেললো এই মেয়ের মনে কি চলছে। আদ্রের নিজের মুখের আকৃতি পরিবর্তন হয়ে এলো। হঠাৎ চোখ কেমন গোলা গোলা দেখা যেতে লাগলো আদ্রের। চোখের মনি ভিতরের দিকে যাচ্ছে। ভূমি আদ্রের এমন অবস্থা দেখে ভীষণ পরিমাণে ভয় পেল। তবে কি তার ধারণাই সঠিক? এটা কি তার আদ্র ভাইয়া নয়, অন্য কেউ? কিসের কবলে পড়ল? কেন আসতে গেল এই লোকটাকে খুঁজতে? এখন কি হবে? ভূমি আদ্রের কাছ থেকে 2 পা পিছিয়ে গেল। আর ভূমিকে পিছুতে দেখে
আদ্র ধীরে ধীরে বসা থেকে উঠে ভূমির দিকে এগোতে লাগলো। ভূমি সারা শরীর থরথর করে কাঁপছে মাত্রাতিরিক্ত ভয়ের ফলে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে তো কোনো আওয়াজ বের হচ্ছে না। ভূমির মাথায় এলো দোয়া দুরুদ পড়ার কথা, তাই যেটা যেটা মনের মাঝে এই মুহূর্তে ভেসে আসছে সব একাধারে পড়তে লাগলো, কিন্তু কিছুই তো হচ্ছে না। আদ্ররূপী এই ভূত যাচ্ছে না, বরং ক্রমে ক্রমে তার দিকে তেড়ে আসছে। ভূমি নিজের পায়ের হিলগুলো খুলে শাড়ি উঁচিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে লাগলো, আর পেছন ফিরেও তাকালো না। এদিকে আদ্র হাসতে হাসতে যায় অবস্থা। আজ আদ্র কেমন মন খুলে হাসছে, মুখে সে প্রাণহীন গাম্ভীর্য ভাবটা নেই এই হাসিতে। মুখের মাঝে সেই হাসির রেখা টেনেই বিড়বিড় করে বলতে লাগলো, তুমি আমার যে হাসি আনন্দ কেড়ে নিয়েছিলে সে তুমি তা ফিরিয়ে দেবে, সেটা আমি আদায় করে নেব, তোমার ইচ্ছেতে হোক আর জোর করে হোক। ভূমি দৌড়ে বাড়ির গেট দিয়ে প্রবেশ করতে করতে সামনে পড়ে সাদাব। বোনকে খুঁজতেই বেড়েছিল, কিন্তু বোন তার এভাবে হাঁপাচ্ছে কেন, কি হলো? সাদাব অস্থির হয়ে পড়ল। গপ করে বোনের দুই বাহু আঁকড়ে পড়ে যেতে নেওয়া ভূমিকে ধরে নিল। চিন্তার কণ্ঠে জিজ্ঞেস করলো, এই ভূমি, কি হয়েছে তোর? কোথায় গিয়েছিলিস? হাঁপাচ্ছিস কেন এইভাবে? ভূমি এতটাই হয়রান হয়ে পড়েছে, বুক ধুকভুক করছে, মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে ব্যর্থ হচ্ছে। তাও আমতা আমতা করে আঙুল ইশারা করে বলতে লাগলো, ভাইয়া ও ওখানে। বোনের ইশারা লক্ষ্য করে তাকালো। কি হয়েছে ওখানে? ওই ছেলেটা আবার কিছু করেছে? বল, ওই কুত্তার বাচ্চাকে এবার আমি মেরেই ফেলবো। সাদাবের কণ্ঠে রাগের সঞ্চালন ঘটছে। না ভাইয়া, ও ওখানে আদ্র ভাইয়াকে কিছু ধরেছে, উনি কেমন জানি আচরণ করছেন। সাদাব হতভম্ব হয়ে গেল বোনের কথা শুনে। কি বলে এই বোকামে? কি বলছিস? ভাইয়াকে আবার কিসে ধরবে? কোথায় গিয়েছিলি তুই? তখন ভাইয়া এইভাবে হুট করে চলে যাওয়ার আমার চিন্তা হচ্ছিল, এজন্য ওনাকে খুঁজতে বাইরে গিয়েছিলাম। দেখি উনি পুকুর পাড়ে বসে আছেন। ওনার সামনে যেতেই কেমন অদ্ভুত আচরণ করছিলেন, বিশ্বাস করো। ওনাকে পরী ধরেছে, আমি নিশ্চিত। তুমি দেখবে, চলো, ওনাকে বাঁচাতে হবে। সাদাব হাসলো। দূর পাগলি, কি বলিস? এই যে ভাইয়া তোর পিছনে দেখ, সম্পূর্ণ সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। ভূমি ভাইয়ের কথা শুনে তড়িৎ গতিতে তাকালো পেছনে। আদ্র ঠিক ভূমির থেকে কয়েক কদম দূরে বুকের ওপর হাত ভাঁজ করে সরু নেত্রে তাকিয়ে আছে ভূমির দিকে। ভূমি চমকালো, হঠাৎ আদ্রকে এখানে দেখে ভয় পেয়ে বাইকে পিছিয়ে জড়িয়ে ধরল। আদ্র মুখ টিপে হাসছে। রাত ৩টার দিকে ভূমিরা বাড়ি ফিরে এসেছে। মায়েশাকেও জোর করে পাঠিয়ে দিয়েছে। সে আদ্রের সাথে থাকবে বেশ জেদ ধরেছিল, কিন্তু আদ্র ধমকে পাঠিয়েছে। শুধু আদ্র রয়ে গিয়েছে, রিহান যেতে দেয়নি। হলুদের অনুষ্ঠান শেষ করে ভোরে ভোরে ফিরেছে। এসে হালকা ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। সময়টা এখন 11টা। আজ সবার ঘুম ভাঙতে বেশ লেট হয়েছে। কাল রাতে দেরি করে ফিরাই বেশ আয়েশ করে দুপুর অবধি ঘুমোচ্ছে। কেউ ডিস্টার্ব করতেও আসেনি। ভূমি আদ্রি মাইশা উঠে নাস্তা সেরে নিয়েছে। দুই ভাই এখনও ওঠেনি। আজ শুক্রবার হওয়ায় আদ্রের কলেজে যাওয়ার চাপ নেই। এদিকে ভূমি আদ্রের জাগার অপেক্ষায় বসে আছে। ভূমি কাল ঠিকই পরে বুঝতে পেরেছিল আদ্র যে ইচ্ছে করে তাকে ভয় পাওয়ানোর জন্য এ কাজ করেছে। ভূমির এখন আদ্রের প্রতি ভীষণ রাগ চেপেছে মাথায়। সে তো নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার বদলা না নিয়ে ছাড়বে না জীবনেও, যতই এই লোকের প্রেমে পড়ুক। তবে আজ নয়, আগে আরাম করে বিয়েটা খেয়ে নিক, তারপরে। সকাল গড়িয়ে সময় দুপুর পড়ল বলে 12টা পেরোতেই চারদিকে আজানের মিষ্টি ধ্বনি ছোটাছুটি করছে। ভূমি আদ্রিরা শাওয়ার নিয়ে অর্ধেক তৈরি, বিয়ে বাড়ি যাবে। ভূমি বারবার উকি দিচ্ছে আদ্রের অপেক্ষায়, কখন রেডি হতে বলবে সেজন্য। কিন্তু লোকটার কোনো খবর নেই, উঠেছে কিনা কে জানে। কিছু সময়ের মাঝে আদ্র রেডি হয়ে নিচে নেমে এসেছে। দেখে বোঝা যাচ্ছে বিয়ে বাড়িতে যাবে বলেই রেডি হয়েছে। ব্লু কালারের শার্ট পরেছে, সাথে ব্ল্যাক জিন্স, ব্ল্যাক কালারের শু, হাতে বেল্ট, ঘড়ি, আর বুকের মাঝখানটায় শার্টের সাথে ঝুলে আছে চশমাটা। দেখতে এক কথা হিরোই লাগছে। মায়েশা ড্রয়িং রুমে বসেছিল, সাথে আদ্রি। আদ্রকে নেমে আসতে দেখে মায়াবী হেসে উঠে দাঁড়ায়। কিছুটা সামনে এগিয়ে আসতে আসতে ঘোর লাগা কণ্ঠে বলে, আদ্র, ইউ লুক স্টানিং। আদ্র মায়েশার প্রশংসায় কোনো প্রতিক্রিয়া দেখায় না। ভাইকে রেডি হয়ে নামতে দেখে আদ্রি জিজ্ঞেস করে, ভাইয়া তুমি চলে যাচ্ছ? আদ্র মাথা দুলিয়ে হ্যাঁ বোঝায়। আদ্রি অবাক হয়, সাথে মায়েশাও। তাহলে তারা কার সাথে যাবে, কিভাবে যাবে? আদ্র, তুমি চলে গেলে আমরা কার সাথে যাব? তোমাদের যেতে তো বলিনি, তোমরা যাচ্ছ না কেউ। আমি সাদাবার বাবা, ছোট চাচু যাবে। দুজনে হতাশ হলো। আহত নজরে তাকালো আদ্রের দিকে। আদ্র সেটাতে পাত্তা না দিয়ে হেঁটে বেরিয়ে গেল বাড়ি থেকে। আদ্রি দৌড়ে এসে খবরটা ভূমিকে দিতেই সে মন ভার করে ধপ করে বসে পড়ল বিছানায়। তবে এই যে এত কিছু করে শপিং করিয়ে নিয়ে এলো, সেগুলো কি করবে? এই বিয়ের জন্যই তো কেনা। সে কখন থেকে জামা কাপড় বের করে বিছানায় রেখেছে, মেকআপ গুছিয়ে রেখেছে, চুলে শ্যাম্পু করেছে। কি তবে বৃথা গেল?
আদ্রকে এই মুহূর্তে কুচি কুচি করে খেয়ে ফেলতে মন চাইছে ভূমির, কিন্তু মানুষ হয়ে জন্ম নেওয়ায় আজ সেই ইচ্ছে অপূর্ণ রয়ে গেল। বিয়ে খাওয়ার ইচ্ছাটাও পূরণ হলো কই। ভূমি এক মুহূর্তে দাঁড়িয়ে অভিশাপ দিয়ে দিল আদ্রকে। আপনি বিয়েতে যাওয়ার আগেই সব খাবার শেষ হয়ে যাবে। হাঁটতে নিলেই জুতো ছিঁড়ে যাবে। হলুদ মরিচ দেওয়ার শরবত আপনার ভাগে পড়বে। বিয়ে বাড়ির খাবার খেয়ে প্রচুর পেট খারাপ করবে, আর আপনি রুম আর ওয়াশরুম করতে করতে একদম লম্বা হয়ে যাবেন। অভিশাপ দিলাম আমি ভূমি, অভিশাপ দিল আমার এই অবলা ড্রেস আর মেকআপ আইটেম। গ্রীষ্ম পেরিয়েছে, আজ ঋতু ঘুরে পড়েছে বর্ষার প্রথম তারিখে। দিনটা রবিবার, সময়টা গোধূলি বিকেল। আকাশে কমলা রঙা আভাস ধারণ করেছে স্থানে স্থানে। পাখিরা নিড়ে ফিরছে। ব্যস্ত শহরের ক্লান্তশ্রান্ত মানুষগুলো কর্মস্থল থেকে নিজ গৃহে ফিরতে হন্তদন্ত হয়ে পড়েছে। ড্রয়িং রুমে নরম সোফার মাঝখানটায় আয়েশ করে বসে আছে আদ্র। তার পাশে মিসেস সাবিনা এবং মিসেস সাবরিনা বসে আছেন, মুখে কিছুটা চিন্তা আর বেশ খানিকটা বিরক্তি। আর তাদের সামনে কিছুটা দূরে কানে হাত আর এক পা উপরে তুলে দাঁড়িয়ে আছে ভূমি আদ্রি, মুখে অসাধ্য করুণ দৃষ্টি। একটু আগে মায়েদের হাজারটা বকা শুনে দোকান গরম করেছে। প্রায় 30 মিনিট যাবৎ নানা কথা বলে এখন কিছুটা ক্ষান্ত হয়ে বসেছেন। তবে আদ্র কিছু বলছে না, সরু চোখে তাকিয়ে আছে কেবল। কপালের মাঝখানটায় সে চিরপরিচিত ভাঁজ। ভূমি অপেক্ষায় বসেছে কখন আদ্র ভাইয়া মুখ খুলবেন আর তার নিমপাতা মাখা তেতো কণ্ঠে মধুর কোনো বাণী শোনাবেন। আদ্র কিছুটা নড়ে চড়ে উঠল আর নিজের 30 মিনিটের মৌনতা ভেঙে শান্ত স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, ফাইনাল পরীক্ষা দেওয়ার ইচ্ছে আছে? দুজনে অবাক হয়ে তাকালো। ওমা, এই লোক কি বলে? 2টা বছর কতটা ধৈর্য ধরে পড়াশোনা করে পার করলো, এখন নাকি ফাইনাল পরীক্ষা দিবে না? বুদ্ধি লোপ পেল নাকি? নিশ্চয়ই বটগাছে উঠেছে তার জ্ঞান বুদ্ধি। দুবনের কোনো উত্তর না পেয়ে আদ্র একই প্রশ্ন পুনরায় তুলে ধরল। এবার দুজনে উপর নিচ মাথা দুলিয়ে হ্যাঁ সম্মতি জানালো তারা দেবে। এই নাম্বার নিয়ে ফাইনাল পরীক্ষায় বসবে? নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে একে অপরের থেকে দেখে লেখে, যেখানে প্রতিটি পেপারে তোমরা 33-34 পেয়েছো, একটা পেপারে 50-এর উপরে তুলতে পারোনি, সেখানে কিভাবে সেন্টার পরীক্ষায় বসবে? আদ্র শান্ত চাওনি অথচ কণ্ঠ ভারী করে কথাটা বলল দুজনের উদ্দেশ্যে। ভূমি কিছুটা সাহস নিয়ে মুখ খুলল। ভাইয়া বিশ্বাস করুন, আমরা তো প্রতিটা প্রশ্ন লিখে এসেছিলাম খাতায়, তাও স্যাররা নাম্বার কেন কম দিয়েছে এতে আমাদের কি দোষ? কি লিখেছো? একটা লেখায় 1000টা ভুল, কোনো অ্যাকুরেট অ্যান্সার খাতায় নেই, সব আন্দাজে বানিয়ে লেখা। তোমরা কি ভেবেছো আমি তোমাদের খাতা চেক করিনি? প্রতিটি খাতা দেখেছি। আদ্রের কথা শুনে দুজনে চোখ নামিয়ে নিল। ইস, কি লজ্জার কথা! আদ্র ভাইয়া সব দেখেছে, তারা যে আন্দাজে লিখে এসেছে সেটাও জেনে গিয়েছে। ভূমি আদ্রের সামনে নিজের প্রেস্টিজ একেবারে খাতাটার মতো ধুয়ে দিল। চোখ উঁচু করে যে উপরে তাকাবে তার সাহস পাচ্ছে না, তাই মুখে এক প্রকার কুলুপেটে এক পায়ে দাঁড়িয়ে এদিক সেদিক দোল খাচ্ছে, আবার নিজেদের সামলে নিচ্ছে। পা ফেলা যাবে না নিচে, আদ্র ভাইয়া বলে দিয়েছেন। উপরে তুলে রাখা পা যদি ফ্লোর ছুঁয়ে তো শাস্তি আরও দ্বিগুণ বাড়বে। প্রায় 30 মিনিট যাবৎ এভাবে দাঁড়িয়ে আছে। দুই মা নিজেদের মতো উঠে চলে গিয়েছে রাশভারী বৃতৃষ্ণা নিয়ে। আদ্র বসে আছে একইভাবে। কিছু সময় আগে মা এসে আদ্রের পাশে বসেছে, এমনভাবে তাকিয়েছে যেন এখানে কোনো সিনেমা চলছে। ভূমির বেজায় কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে, সাথে গা ছাড়া বিরক্তি ভর করেছে এই মেয়েকে দেখে। আর সহ্য করা যাচ্ছে না। আদ্রি প্রায় কেঁদে দিয়েছে। ভূমির একই হাল হওয়ার উপক্রম, কিন্তু আদ্রির একটুও মায়া হচ্ছে না। সে দিব্যি নিজের ফোনের দিকে নজর ফেলে বসে আছে। হুট করে ভূমির পেটে ব্যথা শুরু হতে লাগলো। ব্যথাটা বিকেল থেকে করলেও তা খুব একটা মালুম হওয়ার মতো ছিল না। হালকা নাড়া দিয়ে উঠছিল মাঝে সাঝে, কিন্তু সময় গড়াচ্ছে, সাথে ব্যথা হালকা হালকা করে তীব্র হচ্ছে। তলপেট মুচড়ে উঠছে ক্ষণে ক্ষণে। ভূমি আর দাঁড়িয়ে থাকতে শক্তি কুলিয়ে উঠছে না। ব্যথার সাথে চোখ মুখ অন্ধকার হয়ে আসছে কেমন। আর না পেরে অসহায় কণ্ঠে আদ্রকে ডেকে বলে, ভাইয়া প্লিজ, আর পারছি না, এবার পা নামাই। আদ্র শুনলো, তাকালো, তবে কিছু বলল না, কেবল দুদিকে মাথা দুলালো। ভূমির রাগ হলো, কিন্তু প্রকাশ করলো না। ভাইয়া প্লিজ, পেটে ব্যথা হচ্ছে, খুব দরকার পড়লে আপনি অন্য শাস্তি দিয়ে দিন, তাও এবারের মতো ক্ষমা করে দিন, প্রমিস করছি ফাইনালে খুব ভালো করব। আদ্র হাসলো, গাছাড়া ভাব কাটিয়ে আলসি টুলে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এই কথাটা যদি তখনই বলে নিতে, এত সময় আর কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হতো না। সামনের দিকে পা বাড়ালো, কণ্ঠ ভারী করলো আর সতর্কবাণী জানিয়ে বলল, নিজেদের করা প্রমিসের কথা মনে রেখো, ফাইনালে উল্টোপাল্টা কিছু করে এলে শাস্তি এর দ্বিগুণ পাবে। আদ্র যেতে দুবোন এক প্রকার হামলে পড়লো নরম সোফাটার উপর। চোখ বুজে কিছুটা সময় নিজেদের শান্ত করলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে হয়রানি দূর করতে চাইল। পা দুটো থরথর করে কাঁপছে।
এত সময় কিভাবে তারা ধৈর্য ধরে দাঁড়িয়েছিল? এক কথায় মিরাক্কেল এটা। ভূমির আদ্রের প্রতি বেশ অভিমান হলো। কেমন পাথরের মন তার! এভাবে নিজের মানুষদের সাথে কেউ এমন নির্দয় আচরণ করতে পারে? এ কেমন মানুষের কাছে নিজের কিশোরী মনটাকে সঁপে দিল। রাত যখন গভীর হলো, ভূমির ব্যথাটা তীব্র হলো। আজ মাসের 4 তারিখ। ভূমির খেয়ালে ছিল না দিনটি আজ যে তার মাসের কাঙ্ক্ষিত দিন। রাতে আর খাবার খেতেও নামেনি। পেটের এমন অসহ্য ব্যথা, সাথে পায়ের ব্যথা এবং কথায় শরীরটা মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে। মন চাচ্ছে না কিছু। যদিও মা, ভাই, আদ্র ভাইও দুবার ডেকে গিয়েছেন, তাও নামেনি নিচে। খাবে না মানে খাবে না। কি করবে? জোর করে লাভ নেই। আর কেউ ডাকতে আসেনি। রাত 1টা, চারদিক নিস্তব্ধ। ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে চারদিক থেকে। গাড়ির হর্নের আওয়াজ কমে গিয়েছে। মানুষজনের কোনো কোলাহল নেই। শান্ত পরিবেশ, তবে অশান্ত ভূমি। ঘুম ধরছে না, চোখে ব্যথায়। এই মুহূর্তে একটু গরম পানির বিশেষ প্রয়োজনীয়তা অনুভব করছে, কিন্তু উঠে গিয়ে নিজে নিয়ে আসবে সে সাহস হচ্ছে না। আবার যে কাউকে ডাকবে তার উপায় নেই। না পারতেও শুয়ে আছে। রাত কেটে যখন ভোরের আলো ফোটার তোড় শুরু হয়েছে, পাখিদের আওয়াজ চারপাশে ভারী হয়ে আসছে, সেই মুহূর্তে আধো আধো ঘুমে চোখ জোড়া ভারী হতে শুরু করে, আর মুহূর্তে তলিয়ে যায় ঘুমের দেশে। আজ আকাশে রোদের দেখা নেই। চারদিকে কালো মেঘের হাতছানি। মাঝে মাঝে মেঘের আড়াল হতে গুড়গুড় শব্দ ভেসে আসছে। বিদ্যুতের চিকন রেখা ফুটিয়ে উঠছে। সকাল থেকে পরিবেশটা এমন। বর্ষা শুরু হতে না হতেই তার তাণ্ডব দেখাবে, হয়তো তারই আগাম পূর্বাভাস দিচ্ছে। এখন সময়টা দুপুরে 3টা পেরিয়েছে সবে। আদি কলেজ শেষে কোচিং থেকে এসে কিছুক্ষণ হলো ফ্রেশ হয়ে নিয়েছে। তবে ভূমির যাওয়া হয়নি আজ আর। বাড়িতেই শুয়ে বসে কাটিয়েছে। আদ্র না যাওয়া নিয়ে প্রশ্ন করেনি। মিসেস সাবিনা বুঝিয়ে বলেছে বিথায়। এই ভর দুপুরে হুট করে অসময়ে আগমন ঘটে মাইশার। সে রাতটা ভূমির ঘরে কাটালেও সারাদিন আদ্রির ঘরেই থাকে। বেশ ভালোই ভাব হয়েছে কিনা দুজনের। আদি খুব বেশি চঞ্চল নয় যতটা ভূমি। মানুষের সাথে মিশে উঠতে পারে না এক দেখায়। তবে ভূমির দিক উল্টো। সে পরিচয় না থাকলেও নিজ থেকে কাছে টেনে নেবে, আগ বাড়িয়ে কথা বলবে, আপন করে নেবে। তবে মায়েশার সাথে ভূমির বিন্দু পরিমাণও সখ্যতা গড়ে ওঠেনি। প্রথম দিকে মায়েশা কথা বলতে চাইলেও ভূমি এড়িয়ে চলেছে। কেন জানে না এমন। তবে ভূমির কাছে এ মেয়েকে একটুও ভালো লাগে না। মনে ধরেনি যাকে বলে। আর একবার যার প্রতি বিতৃষ্ণা আসে, তাকে হাজার চেয়েও আপন করা যায় না। এজন্যই ভাবটা ভূমির সাথে নেই, কিছুটা হয়েছে আদ্রির সাথে। মায়েশা ভূমির দরজায় নক করে ডাকে। ভূমি ঘুমাচ্ছ নাকি? উপর হয়ে শুয়েছিল কেবল চোখ বন্ধ করে। রাতে ঘুমোতে না পারায় শরীর কেমন মরা মরা লাগছে আজ। তবে ঘুম ধরছে না। কিন্তু এমন সময় মায়েশা কেন ডাকছে তা ভেবে হেলে দুলে উঠে বসলো। ধীর পায়ে এগিয়ে গেল দরজায়। ভেতর থেকে লক দেওয়া নেই, হালকা চাপিয়ে রাখা ছিল। ভূমি বেরিয়ে আসতে মায়েশা হাসি হাসি মুখ করে বলল, ভূমি আমার সাথে কোনো খোলা জায়গায় যাবে ছবি তুলতে? পরিবেশটা কতটা সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর বাতাস বাহিরে। ভূমি স্বাভাবিকভাবেই উত্তরে না জানিয়ে দিল, না আপু, যাব না, এখন মন চাইছে না। আপনি বরং আদ্রিকে বলুন। আদ্রি কিছুক্ষণ আগে এসেছে, খেয়ে মাত্র শুয়েছে, ক্লান্ত হয়তো। এখন কিছু বললে মানা করবে না, যদিও তাও আমার বলতে ইচ্ছে করছে না। প্লিজ এসো না, বেশিক্ষণের জন্য না, কয়টা ছবি তুলে চলে আসবো। এসবের সাথে তো খুব একটা পরিচিত নই, আজ দেখে খুব ইচ্ছে জেগেছে। ভূমি কিছুটা বিরক্ত লাগলো, তবে প্রকাশ করলো না। না করে দিবে তাও পারছে না। বলবে ভাব দেখাচ্ছি। কিন্তু এই অবস্থায় যাওয়াটাও তো অনুচিত। মায়েশা পরপর অনুরোধ করাই রাজি হতেই হলো। তবে বলে দিয়েছে যেন 5 অথবা 10 মিনিটের বেশি সময় না থাকে। মায়েশা তাতে বেশ রাজি হলো। ভূমি নিজের চুলগুলো হাতখোপা করে বেঁধে দিল। সুতির ওড়নাটা ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিল। মায়েরা যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। দুজনে গেট পার করে পা রাখলো শুনশান রাস্তায়। কেউ নেই চারপাশে। হয়তো আকাশের অবস্থা দেখে সকলে নিজেদের মতো ঢুকে পড়েছে নিজেদের বাসস্থানে। রাস্তায় আসতেই ভূমির মনটা ভালো লাগায় ছেয়ে গিয়েছে। কি মনোরম এই মৃদু হাওয়া, মন জুড়িয়ে যাওয়ার মতো। সকলের পছন্দের তালিকায় বৃষ্টিটা থাকলেও তা ভূমির পছন্দের কাতারে রাখেনি সে। রেখেছে মন মাতানো স্নিগ্ধ হাওয়ার তাল। হয়তো মনের মাঝে বসন্তের ফুলগুলো খিলে উঠবে। সেদিন থেকেই বৃষ্টিকে আর খারাপ লাগবে না। বৃষ্টিতে ভেজা কাদাগুলো দেখে মুখে বিতৃষ্ণতা ফুটে উঠবে না। মিনিট 10 হেঁটে এসেছে এক নিরালা জায়গায়। খোলা বিস্তৃত মাঠ, হালকা হালকা ঘাস দেখা যাচ্ছে, কিছুটা সবুজ কিছুটা হলদে রঙা। তবে বিপত্তি ঘটেছে এসে। পরিবেশটা ধীরে ধীরে অশান্ত হতে শুরু করেছে। আর বলতে না বলতেই বৃষ্টির তাণ্ডব। মায়েশা ভূমিকে ফেলে এগিয়ে গেছে অনেক দূর। বৃষ্টি হচ্ছে দেখেও ফিরে আসার কোনো তাড়া নেই। মুহূর্তে ভূমির শরীর ভিজে একাকার। মাথা থেকে পা অব্দি ভিজে গিয়েছে। পড়েছে দারুণ অস্বস্তির কবলে। গলা ছেড়ে হাঁক দিচ্ছে বারবার উঠে আসতে, কিন্তু সে আসবে না। আর একটু এই কথাতেই আটকে আছে। আশেপাশে বড় কোনো গাছ নেই, দোকানপাট নেই, না আছে কারো বাড়ি।
শহরের প্রায় কিনারায় ভূমিদের বাড়ি হলেও তার শহর ধরা চলে না, কিছুটা গ্রামীণ পরিবেশের জায়গা। সোজা রাস্তা ধরেই কিছুটা এগোলে পরে মেইন রোড, আর তার থেকে মিনিট 30 অথবা 40 পেরোলে শহরের গেট চোখে পড়ে। সময় চলতে চলতে তা পেরিয়েছে প্রায় 8 অথবা 9 মিনিট। কাকভেজা অবস্থায় দুপা সংঘর্ষে দাঁড়িয়ে মুখে হাজার বিরক্তি নিয়ে মায়েশাকে গালি দিচ্ছে শখানেক। এদিকে বাহিরে এমন বৃষ্টি দেখে আড্ডি পড়েছে চিন্তায়। এতক্ষণ হলো ফিরছে না কেন তারা এমন বৃষ্টি দেখেও? বাড়ির সদর দরজায় হাত দিয়ে শটান হয়ে দাঁড়িয়েছে আর বাহিরে বারবার দৃষ্টি ফেলছে। অপেক্ষার প্রহর গুনছে সে। রেনকোট পরিহিত, কাঁধে ব্যাগ নিয়ে গেট দিয়ে প্রবেশ ঘটল আড্ডের। বাইকটা সাইডে রেখে কিছুটা হুটোপুটি করে উঠে এলো সাউনিতে। গায়ে চড়ানো রেনকোটটা খুলতে খুলতে বোনের দিকে তাকিয়ে প্রশ্ন করল। অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকা আড্ডি ধীরগতিতে নজর এনে রাখলো ভাইয়ের দিকে। ততক্ষণে সে নিজের গায়ের প্লাস্টিকের মতো কাপড়ের আস্তরণ খুলে রেখেছে হাতের উপর। আড্ডি অসহায় নজরে ভাইকে বলল, ভূমিকে মাইশা আপু কোথাও নিয়ে গেল, এখনো ফিরছে না। দেখো না হুট করে কেমন বৃষ্টি শুরু হয়েছে, ভূমির জন্য খুব চিন্তা হচ্ছে। আড্ডু কিছুটা কপালে ভাঁজ ফেললেও উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, কেন, কি হয়েছে ওর? কোথায় নিয়ে গিয়েছে এই বৃষ্টির মাঝে? সে কি এখানকার কিছু চেনে নাকি? সেটা জানি না কোথায়, আপু নাকি এই পরিবেশটা পিক তুলবে, তাই জন্য তো নিয়ে গেল খোলা জায়গায়। আড্ডির বলা কথাটা বেশ পছন্দ হলো না ভাইয়ের। সরু কণ্ঠে বলে উঠল, পিক তোলার হলে তো ছাদে গিয়েও তুলতে পারতে। আড্ডি আমতামতা করে ভাইকে কিছু বলতে চাইল, কিন্তু মনের মাঝে সংকোচ কাজ করছে। বলবে বলবে করে ফিরিয়ে নিচ্ছে মুখ থেকে। বোনের মুখ ভঙ্গি পড়তে দেরি করলো না আদ্র। জানতে চাইলো কোনো সমস্যা কিনা। ভাইয়া আসলে ভূমির কালকে 4 তারিখ ছিল তো, ভূমির ঠিক নেই, এমন সময় কোথায় আটকে পড়েছে তাই। আদ্রি হাত কষলে কষলে এটুকু বলে থামলো। আড্ডু চল শক্ত করলো। কি বুঝেছে জানা নেই, তবে একবার বাহিরের দিকে চোখ রেখে তড়িৎ গতিতে ঘরে প্রবেশ করলো। মিনিটের মাথায় হাতের ছাতা নিয়ে দৌড়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। ভাইকে যেতে দেখে আদ্রিও সাহস করলো। এতক্ষণ একা সে কিভাবে খুঁজবে সে ভয়ে বের হয়নি। দৌড়ে এলো ভাইয়ের পেছনে। এদিকে ভূমি আর সহ্য হচ্ছে না ভিজতে। মাইশাকে অনুরোধের স্বরে বলল, মাইশা আপু প্লিজ বাড়ি চলো, দেখো বৃষ্টির বেগ ধীরে ধীরে বাড়ছে। আরে আর একটু সময় দাঁড়াও, তুমি গ্রামের মেয়ে হয়ে এমন কোথায় বৃষ্টির মাঝে নিজেকে উপভোগ করবে তা না? কিছুটা আহ্লাদি কণ্ঠে কথাটা বলে দুহাত মেলে চোখ বন্ধ করে দাঁড়ালো মাইশা। কি করবে ভূমি? এতক্ষণ যাবৎ এমন চলে আসছে। ভূমি যে কেন ছায়ায় দাঁড়াবে তারও উপায় পাচ্ছে না, আর না পারছে মাইশাকে এখানে একা ফেলে চলে যেতে। ইচ্ছে করছে, তাও নিজেকে দমিয়ে রেখেছে। ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। এই মেয়ে ইচ্ছে করে তার সাথে এমন করেছে নিশ্চয়ই। এখন যদি ফেলে রেখে বাড়ি ফিরে যায় সকলে কথা শোনাবে, বিশেষ করে আদ্র ভাইয়া যদি তাকে ভুল বুঝে এই মেয়ের জন্য। তখন আদ্র ভাইয়াকে তো তার সমস্যার কথাটাও বলতে পারবে না। আদ্র হুটোপুটি করে বের হওয়ায় বাইকটাও নিয়ে আসার কথা মাথা থেকে ছুটে গিয়েছে। মিনিট 7 মতো দৌড়ে দূরে ভূমিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আদ্র ছুটে ভূমির সামনে এগিয়ে এসে মাথায় ছাতা ধরে দাঁড়ায়। হুট করে বৃষ্টি থেমে যাওয়ার কারণ খুঁজতে ভূমি উপরে তাকাতেই চোখে পড়ে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। দৃষ্টি তার ভারী। ভূমি তাকিয়ে আছে আড্ডের দিকে। বৃষ্টির মাঝেও ঘেমেছে মুখখানা, নাকি তা বৃষ্টির বিন্দু জল তা বোঝা গেল না। আড্ডু গলার আওয়াজ কঠিন করে ভূমিকে ধমকে বলে উঠল, আষাঢ়ের প্রথম বৃষ্টি, মৃদুমন্দ বাতাসের তাল, সাথে কখনো কম কখনো বেশি হওয়া বর্ষণের তাণ্ডব। এই তালমাতাল বৃষ্টিতে প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠেছে। তবে সাজাতে পারেনি ভূমির অন্তরিন্দ্রিয়। মেয়েটাকে কাঁদছে তা বুঝবার উপায় নেই। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটার সাথে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর মুক্ত জল বিলীন হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। তবে চোখে মুখে অসত্য, হালকা লালচে ভাব স্পষ্ট প্রতীয়মান। আড্ডু তাকালো, গভীরভাবে পর্যবেক্ষণ করে একটুকু আবিষ্কার করলো ভূমির মাঝে। গভীর নেটে তাকিয়ে থাকলো কিছু সময়। মনের মাঝে কিছু প্রশ্নের আসে হানা দিয়ে জানতে চাইলো, বৃষ্টিতে ভেজা সব নারীদের কি এমন মায়াবী দেখায়? হয়তো না, এই মেয়েটাকে স্পেশালভাবে লাগছে। আড্ডু জানা নেই আমার প্রশ্নের উত্তর। ভাবনার মাঝেই পরক্ষণে নিজেকে সামলে নিল, দৃষ্টি সরালো, নিজেকে দুর্বল দেখালো না। এবার কিছুটা চল শক্ত করলো, রূঢ় কণ্ঠে ধমকে বলে উঠল, এই মেয়ে, তোমার কি কমন সেন্সের অভাব? দিন দিন বয়স বাড়ছে, বুদ্ধি না। কেন এমন খারাপ ওয়েদারে বাহিরে এসেছো? কেন এই বৃষ্টির মাঝে এই অবস্থায় দাঁড়িয়ে ভিজছ? আড্ডের ধমকে ভূমির টমাটে অসত্যের চাপ দীর্ঘরূপ ধারণ করলো। করুণ চাহনিতে তাকালো সামনের পুরুষটার দিকে। মনের মাঝে আওড়ালো, উনিও এসে বকছেন। উনি ভুল বুঝবেন ভেবেই তো মাইশা আপুর এমন বাচ্চা মতের সঙ্গ দিয়ে নিজের কষ্ট হওয়ার সত্ত্বেও এখানে ঠায় দাঁড়িয়ে রইল, কিন্তু মুখে কিছু বলল না। ইচ্ছেই জাগেনি বলার। এর মাঝে আদ্রি এসে হাজির হলো।
দূর থেকে আদ্রের আওয়াজ শুনে মায়েশা তাকালো পেছনে। ভূমির সাথে দাঁড়িয়ে থাকা আদ্রকে মুখ না দেখেও চিনতে বেগ পেতে হলো না তার, কিন্তু এমন সময় আদ্রকে এখানে দেখবে মোটেও আশা করেনি। মনে কিছুটা ভয় এসে হানা দিল, ভূমি যদি বলে দেয় তার জন্য এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছে তাহলে নিশ্চয়ই আদ্র ভুল বুঝবে। সামনে এগোলো না, ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে দেখতে লাগলো ভূমিদের। ভূমি কিছু না বলে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে দেখে আদ্র পুনরায় ঝাঁঝালো কণ্ঠে বলল, থাপ্পড়ে তোমার সব পাকনামো ছাড়িয়ে দিব। চুপ করে আছো কেন? এখনো কি ভিজতে মন চাইছে? হাঁটো তাড়াতাড়ি। আদ্রের পুনরায় ধমক খেয়ে ভূমি করুণ দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করে বলে, আসলে ভাইয়া পুরো শরীর ভিজে গিয়েছে, তাই আমার একটু অস্বস্তি লাগছে। ভূমি হাঁসফাঁস করতে করতে কতটুকু বলে থামলো। আদ্র ভুরু কুচকে চাইল, পরক্ষণে নিজের মুখভঙ্গি স্বাভাবিক করে ফেলল। নিজের মুখপানে ভেসে ওঠা রাগ সংযত করে শান্ত কণ্ঠে বলল, ছাতাটা ধরো। আদ্রের কথা শুনে ভূমি প্রশ্ন ভরা চাহনিতে তাকালো তার দিকে, বুঝবার চেষ্টা করলো কি বলতে বা করতে চাইছে আদ্র। ভূমির ভাবনার মাঝে আদ্র পুনরায় উঁচু গলায় বলে উঠল, ছাতা ধরতে বলেছি, আমার মুখ দেখতে নই। ভূমি ঝটফট করে আদ্রের হাতে থাকা ছাতা নিজের কাছে টেনে নিতে আদ্র ভূমিকে নিজের বাহুডোরে আঁকড়ে ধরে তুলে নিল হাওয়ায়। আদ্রের এমন হুট করে করা কাজে ভূমি হতভম্ব হয়ে পড়ল। অবাক হওয়ার ন্যায় চোখ দুটো গোল গোল করে তাকালো আদ্রের দিকে। স্তব্ধবনের সোজা হয়ে গিয়েছে শরীর। এই কাজ তার কাছে যে অনাকাঙ্ক্ষিত, নিজের কাছে অস্বস্তি হতে শুরু করেছে। আদ্রের এমন ছোঁয়ার সাথে নিজের সমস্যা তো রয়েছে। এটা হয়তো অন্য সময় হলে কেবল ভালো লাগায় ছেয়ে যেত, ভালো লাগার বিষয় হতে পারত, কিন্তু এই মুহূর্তে ভূমির কাছে তা মোটেও স্বস্তির ঠেকছে না। দুটো অনুভূতির সংমিশ্রণে এক অদ্ভুত অস্বস্তি ভর করেছে। উনি না জেনে বুঝে এমন করবেন তা তো ভাবনায়ও ছিল না। ভাইয়া আপনি কি করছেন? আমার সমস্যা বুঝতে পারছেন না? প্লিজ নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। ভূমি ঘন ঘন নিঃশ্বাস ফেলে কথাটুকু বলল কোনো রকম। বুকের ভেতর ধুপধুপ আওয়াজ করতে লাগলো, শরীরটা মৃদুভাবে কাঁপতে শুরু করলো। আদ্র প্রথমবারের মতো এমন ছোঁয়া পেয়ে কিশোরী মনের আবেগরা নাড়া দিয়ে উঠতে চাইলেও তা পেরে উঠল না। এই মুহূর্তে আবেগদের প্রশ্রয় দেওয়ার ইচ্ছে জাগাতে চায়নি ভূমি। চুপচাপ ছাতাটা ধরে যেভাবে আছো সেভাবেই থাকো, তোমার সমস্যা বুঝার আবার প্রয়োজন নেই। ভূমির এমন ছটফটানি দেখে আদ্র বিরক্ত হলো, কিন্তু তা প্রকাশ না করে স্বাভাবিক ভঙ্গিতে কথাটুকু বলে আদ্র হাঁটতে শুরু করলো। ভূমি কি করবে বুঝতে পারল না। কেমন একটা পরিস্থিতিতে পড়ে গেল। এভাবে একটা মেয়েকে রাস্তার মাঝে কোলে তুলে হাঁটা কেমন দেখায়? যদিও বৃষ্টির কারণে পুরো রাস্তা শুনশান, কোনো মানুষের আনাগোনা দূর দূরান্তে দেখা মিলছে না। তারপরও বড় কথা, আদ্রকে তো বলতেও পারছে না যে তার পিরিয়ড চলছে। সে কারণে ভিজে শরীরে হেঁটে যেতে অসুবিধা লাগছিল। আদ্র সোজা পথ ধরে ভূমিকে নিয়ে হেঁটে চলল, মায়েশার দিকে তাকালো পর্যন্ত না। বিষয়টা খুব বেশি পড়ালো মায়েশার মনটাকে। কেন সে শুধুমাত্র ভূমিকে কেয়ার করলো? মিনিট 10 হাঁটতে এসে পৌঁছালো নিজেদের বাড়ির সামনে। আদ্র গেট দিয়ে প্রবেশ করতে যাবে তার আগে ভূমি কিছুটা চেঁচিয়ে উঠে বলল, ভাইয়া দাঁড়ান প্লিজ, এখানে নামিয়ে দিন, ভেতরে সবাই আছে, দেখলে বিষয়টা কেমন হবে। আদ্র ভূমির চিৎকারে থামলো, রাগে চোখে তাকালো ভূমির দিকে। কেন সে এত কথা বলছে, এত নড়াচড়া করছে? যা সারাটা পথ করে এসেছে, কিন্তু আদ্র নিজেকে শান্ত রাখলো, চাইলো না আর ধমক দিতে। আদ্র থামলো, ভূমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, শিওর পারবে? ভূমি উপর নিচে ঘন ঘন মাথা নেড়ে সায় দিল সে পারবে। আদ্র ভূমির প্রত্যুত্তরে আলতো হেসে বলল, ওহ গুড। আর ভূমি নামার প্রস্তুতি নিতে থাকলো, কিন্তু ভূমির কথার কোনো পাত্তা না দিয়ে নিজের মতো পথ ধরে হেঁটে চলল সদর দরজা ভেদ করে ভিতরে। ভূমি লজ্জায় কি করবে বুঝে উঠতে পারছে না। নিশ্চয়ই এই সময় মা মামনি বসে আছেন নিচে, ওনারা বিষয়টা নেগেটিভভাবে নিলে তখন শুরু আগেই তো শেষ করে দিবে। ভুল বুঝে যদি বিয়ে দিয়ে দেয়, না সে এখন আর বিয়ে করতে চায় না বাহিরে, কিন্তু কি করবে? এই একচোটা লোকটাকে কথা বললেও তা কানে নিবে না। চোখ দুটো বুঝে চুপ করে রইল, যা হওয়ার হোক, সে তাকাবে না মায়েদের দিক। সদর দরজায় পা রাখতেই সোফায় বসে থাকা দুই মেয়ের চোখ পড়ে আদ্রের দিকে এবং তার কোলে আঁকড়ে ধরে রাখা ভূমির দিকে। দুজনে ভিজে কাক হয়ে আছে। ভিজে শরীর থেকে টুপটুপ করে পানিতে হেঁটে আসা সারা মেঝে পানিতে ভিজে একাকার। চিন্তিত মুখ ভঙ্গিতে উঠে আসে দুজনে। কিছুটা সামনে গিয়ে দাঁড়ায় আদ্রের কাছে। মিসেস সাবিনা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আদ্র কি হয়েছে ভূমি? এভাবে কোথায় থেকে নিয়ে এসেছিস ওকে? ভূমি লুকোনো মুখ এবার কিছুটা সামনের দিকে প্রদর্শন করলো, মিনমিনে চোখে তাকালো সামনের দিকে, তবে অপেক্ষা করলো আদ্রের উত্তরের। কি বলবে তা জানতে। আদ্র ঠোঁট জোড়া গোল করে অতিষ্ঠ ভঙ্গিমা ছেড়ে একটা ভারী নিঃশ্বাস ফেললো, স্বাভাবিকভাবে বলল, তেমন কিছু না, চিন্তা করো না, আর বাকি জানার থাকলে আদ্রির থেকে জেনে নিও। আদ্র কথাটুকু বলে হাঁটতে নিলে মিসেস সাবরিনা পুনরায় প্রশ্ন করে, আদ্র তুই ছাতা নিয়েছিলিস না, তাহলে ভিজলি কি করে?
মামনির আওয়াজ শুনে ঘুরে তাকায় পেছনে, বিদ্রুপী স্বরে হেসে বলে, তোমাদের গুণধর মেয়েকে ছাতা ধরতে দিয়েছিলাম আমাকে বৃষ্টি থেকে রক্ষা করতে, এই জন্য ভিজে গিয়েছি। আদ্রির এমন বিদ্রুপ করে বলা কথায় ভূমির রাগ হলো। চোখ পাকিয়ে তাকাতেই খেয়াল করলো আসলে পুরোটা ভিজে গিয়েছে লোকটা। মুখ কিছু বলতে চাওয়া শব্দ বাক্য পুনরায় নিজের মাঝে রেখে ঢোক গিলে নিল। আদ্র মায়েদের আর কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ি বেয়ে উঠে সোজা চলে গেল ভূমির কক্ষের দিকে। এর মাঝে আদ্রি মায়েশারও আগমন ঘটে। এবার দুই যা যেন ভারী অবাকের পর্যায়ে পৌঁছল। এরা সবাই কোথা থেকে আসছে এমন কাক ভেজা হয়ে তা জানার আগ্রহ চেপে ধরল। একটা ছেলে মেয়ে বাড়িতে নেই সে কথা তো তারা জানতো না। কেবল তখন আদ্রকে দেখেছিল মিসেস সাবিনার কাছ থেকে কেমন তাড়াহুড়ো করে ছাতা চেয়ে নিয়ে যেতে। যদিও প্রশ্ন করেছিল তবে আদ্র উত্তর না দিয়ে বেরিয়ে এসেছিল পরে জানাবে বলে। মিসেস সাবিনা এবার ভুরু প্রসারিত করলেন, মেয়ের কাছে এগিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিস তোরা সবাই এই ঝুম বৃষ্টির মধ্যে? ভূমির কি হয়েছে? মায়েশা আপু আর ভূমি কোথাও গিয়েছিল, হুট করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় ওরা সেখানে আটকে যায়। আমার টেনশন হচ্ছিল খুব। তখনই ভাইয়া আসে কলেজ থেকে, তো ভাইয়াকে কথাটা জানালে ভাইয়া ছুটতে যায় সেখানে। ভাইয়ের পেছনে আমিও গিয়েছিলাম। আর ভূমির তো শরীর ঠিক নেই, বেশ হিজে যাওয়ায় আর হেঁটে আসতে পারছিল না। আদ্রির কথা শুনে মিসেস সাবরিনা তেতে উঠল। কে? এই মেয়েকে আমি নিষেধ করেছিলাম না এমন শরীর নিয়ে যাতে বেশি লাফালাফি না করে? কেন এমন দুপুরবেলা বাহিরে গেল, আবার বৃষ্টির মধ্যে ভিজে আসলো? এই মেয়েকে এবার কিছু একটা না করলে হচ্ছে না। সিঁড়ি বেয়ে উঠে আদ্র ভূমির ঘরে এসে ঠিক ওয়াশরুমের সামনে গিয়ে নামায় ভূমিকে। কড়া গলায় ফ্রেশ হয়ে নিতে বলে চলে যেতে নিলে ভূমি অস্ফুট স্বরে ডাক দেয়, ভাইয়া। ভূমির আওয়াজ পেয়ে আদ্র থামে, তবে ঘুরে তাকায় না তার দিকে। মাথা দুলিয়ে জানতে চায় কি হয়েছে। ওয়ার্ড্রপ থেকে আমাকে জামা বের করে দিন একটা প্লিজ। আদ্র কিছু সেকেন্ড একইভাবে দাঁড়িয়ে উল্টে ঘুরে পাশে রাখা ওয়ার্ড্রপটা খুলে একটা কালো রঙের গেঞ্জি আর প্লাজো বের করে ভূমির দিকে না তাকিয়ে হাতে দিয়ে সেখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে বেরিয়ে আসে ঘর থেকে। ভূমি কিছু সময় তাকিয়ে থাকলো আদ্রের যাওয়ার দিকে। মুখের মাঝে হাসির রেখা প্রসারিত হলো লোকটার এমন যত্ন দেখে। ভালো লাগা আরও কিছুটা বেড়ে এলো আদ্রের প্রতি। পরক্ষণেই মনের মাঝে একটা প্রশ্ন ঘুরতেই মুখ চুপসে নিল। আদ্র ভাইয়া কেন হুট করে কোথায় থেকে এসেছিল? এমন কেন করলেন? ওনাকে তো আমি সমস্যার কথা বলিনি, তবে কোনোভাবে কি জেনেছেন? আদ্রি বলল না তো? কথাটা মাথায় আসতে এবার মুখে লজ্জায় ভর করলো। সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে পড়েছে রাতের 2য় প্রহরে। টিচার চলে গিয়েছে কিছু সময় হলো ভূমিদের। আদ্র আসার পর থেকে আর বাহিরে আসেনি, এমনকি খেতেও নামেনি। মাইশা আদ্রির ঘরে গিয়ে শুতেই ঘুমের দেশে তলিয়ে গিয়েছে। হয়তো উঠেছে কিন্তু নিচে আর আসেনি। ভূমি আদ্রি সোফায় বসে আছে। হঠাৎ সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসছে মায়েশা। মায়েশার এমন কাণ্ডে হতবাক হয়ে তাকালো দুবোন। উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আদ্রি উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল কি হয়েছে। আদ্রের জ্বর এসেছে। ফুফি কোথায়? ডাকো তাড়াতাড়ি। মায়েশা চিন্তিত কণ্ঠে কথাটুকু বলে হাঁটা ধরল মিসেস সাবিনার কক্ষের দিকে। সারা বিকেল সন্ধ্যা জুড়ে বৃষ্টি তার তাণ্ডব দেখিয়ে এখন কিছুটা থেমেছে। সময়টা গড়িয়ে পড়েছে রাতের 3য় প্রহরে। শান্তি মঞ্জিলের প্রতিটি সদস্যের অবস্থান এই মুহূর্তে আদ্রের ঘরে। সকলের মুখে গভীর চিন্তার ছাপ। মায়েরা বসে আছে বিছানায় আদ্রের মাথার পাশে। কিছুটা দূরে ভূমি, আদ্রি আর আদ্রির পায়ের কাছে বসে আছে মায়েশা। সাদা বেরিয়েছে ডাক্তারের লিখে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ আনতে। মিস্টার আফজাল তোফায়েল কিছুক্ষণ হলেও নিজেদের ঘরে গিয়ে শুয়েছেন। যেতে না করলেও মিসেস সাবিনা জোর করে পাঠিয়ে দিয়েছেন। মিস্টার আফজাল মনমরা হয়ে ছেলের চেহারাটা দেখতে দেখতে বেরিয়ে গিয়েছেন ঘর থেকে। মানুষটা বেশ গম্ভীর থাকলেও ছেলের প্রতি ভালোবাসা কখনো মুখে প্রকাশ করেনি ঠিকই, তবে মনের ভেতর কত শত টান মায়া পুষে রেখেছেন তা তো কেবল তিনি জানেন। ছেলেকে এমন অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়ে থাকতে দেখে বুকটা কেঁপে উঠছেন যেন বারবার। সন্ধ্যা থেকে জ্বরের তাপ কম থাকলেও সময় গড়ানোর সাথে সাথে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ছেলের অসুস্থতার খবর পেয়ে মিস্টার আফজাল অফিস থেকে আসার সময় ডাক্তার সাথে নিয়ে বাড়ি এসেছিলেন। জ্বর মেপে তা যখন 100+ জানান, মিসেস সাবিনা অস্থির হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। এত বছর পর ছেলেটা এলো আর এমন হুট করে অসুস্থ হয়ে পড়ল। আদ্রের শক্তপোক্ত চ্যাপ্টা শরীরটা বিছানায় লেপ্টে আছে কেমন নিস্তেজ হয়ে। প্রথম দিনের ওঠা জ্বরেই যেন কেমন কাহিল করে ফেলল শরীর। চোখ খুলেনি এখনো পর্যন্ত, ঘুমাচ্ছে। এই কঠিন গরমও যেন তার শরীরে মালুম করছে না। ভারী কম্বল গায়ে জড়ানো, তাও কেঁপে কেঁপে উঠছে বারবার। ভূমি পাশে দাঁড়িয়ে একমনে দেখছে তার মানুষটাকে। কষ্টের সাথে সাথে নিজের মাঝেই যেন অপরাধের জোয়ারে ভাসছে। তার কারণে আজ আদ্রের এমন অবস্থা।
সে যদি মায়েশের কথা না শুনতো আর ওনার সাথে বাহিরে না যেত, এমন পরিস্থিতির কবলে পড়তো না, আর না আড্ডুকে ভিজতে হতো তাকে আনতে গিয়ে। ভূমি করুণ দৃষ্টিতে আড্ডের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো জলে টইনম্বর। মন চাইছে ছুটতে গিয়ে নিজের অন্তরে পুষতে থাকা মানুষটার ললাটে নিজের ওষ্ঠ জোড়া ছুঁয়ে দিতে, মাথায় জলপট্টি দিয়ে দিতে, কিন্তু মায়েদের সামনে তো আর তা করা সম্ভব না। রাত গভীরে গিয়েছে, চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। ঝিঝি পোকাদের কান পাকানো আওয়াজ ভেসে আসছে স্পষ্ট। হাটের ঘুম ভেঙেছিল, তবে শরীরের দুর্বলতার কাছে তা টিকিয়ে রাখতে পারেনি। পুনরায় তলিয়ে গিয়েছে ঘুমের রাজ্যে। কিছুক্ষণ আগে সাদাব ওষুধ এনে খাইয়ে দিয়েছে। মামনি সবাইকে যাত্রার ঘরে পাঠিয়ে দিয়েছে। অবশ্য মাইশা যেতে নারাজ দেখালেও সাদাব তা মানেনি। একটা মেয়ে কত সময় এভাবে রাত জেগে বসে থাকবে, পাহারা দিবে? সাদাবের কথার উপর আর কিছু বলার সাহস করে ওঠেনি মাইশা। উপস্থিত সকলে মুখ ভার করে বেরিয়ে গিয়েছে আড্ডের ঘর থেকে। ওষুধ নিজের কাজ করতে শুরু করতেই ধীরে ধীরে জ্বরের মাত্রা কমতে শুরু করেছে। আড্ডের শরীর ঘেমে উঠেছে, শরীরে মেজমেজে ভাব কমেছে কিছুটা। বিশার রুম জুড়ে মিটমিট করে জ্বলছে ড্রিম লাইটের আলো। আদ্র নিজের চোখ খুলেছে, গায়ে জড়ানো কম্বলটা নিজের ওপর থেকে সরিয়ে পাশে রেখেছে। শরীর আর মাথাটা ওজন লাগছে বেশ। কখন থেকে এভাবে ঘুমোচ্ছে কে জানে। মাথার কাছ থেকে হাতড়ে মোবাইলটা বের করে অন করতে দেখে সময়টা 3:10। উঠে বসতে নিয়ে চোখ ঘোরাতে নিজের পাশে নিচে বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে থাকা সাদাবের দিকে চোখ পড়ে। আদ্র ভাইয়ের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসে। পরক্ষণে এভাবে শুয়ে থাকতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। নিজের বাম হাতটা এগিয়ে সাদাবের মাথায় রাখে, জ্বরে কাবু করা ভাঙা গলায় ভাইকে ডাকে, সাদাব। আদ্রের এক ডাকেই সাদাব হুড়মুড়িয়ে উঠে বসে, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি উঠেছো কেন? কিছু লাগবে? আদ্র হালতো হেসে মাথা নাড়ে দুদিকে, ধীর কণ্ঠে বলে, এভাবে শুয়ে আছিস কেন? ঘাড়ে ব্যথা করবে তো। নিজের ঘরে যাসনি কেন? তুমি অসুস্থ, কিভাবে একা রেখে যাবো বলো? সবাই বসেছিল 2টা পর্যন্ত, এত রাত হয়েছে তাই পাঠিয়ে দিয়েছি। মনি চিন্তায় কাঁদতে কাঁদতে শেষ। ভালো করেছিস, সামান্য জ্বর হয়েছে, এতে এত চিন্তা করতে হবে নাকি? তুই যা, ও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়বে, কেমন? আদ্র নম্র গলায় কথাটা বলে থামে। ভাইয়া তোমার এটা সামান্য জ্বর, কেন তুমি বৃষ্টিতে ভিজলে? তুমি তো ভালো করে জানো যে বৃষ্টির পানি হালকা গায়ে পড়লেও তোমার সাথে সাথে কেমন জ্বর ওঠে। কেন ভিজতে গেলে? কতটা রিস্ক তোমার জন্য, সেটা তুমি ভুলে যাচ্ছ? সাদাব ভাইয়ের উদ্দেশ্যে কিছুটা অভিমানের সুরে কথাটা বলে মুখ ভার করে তাকায়। প্রতি উত্তরে আদ্র কেবল হাসে, মনে মনে ভাবে, তোর ভাগ্নি বোনের কারণে এতটুকু রিস্ক না নিতে কার জন্য নিব? আর ওই মুহূর্তে ওরে নিয়ে আসাটা আমার কাছে সবার আগে ছিল, অন্য কিছু ভাবার সুযোগ নেই। আচ্ছা যা, এবার ঘুমিয়ে পড় গিয়ে। আমি এখন ঠিক আছি, খারাপ লাগলে কল দিয়ে জানাবো। ভাইয়ের কথায় সাদাব আর দ্বিমত করলো না। সেও তো বেশ ক্লান্ত, সারাদিন এরা সেটাই ব্যস্ততায়। ভাইকে কঠিন গলায় বলে গিয়েছে যাতে একটু খারাপ লাগলেও যেন সাথে সাথে কল দেয়। আদ্র ঠিক আছে বলে ভাইকে বিদায় দেয় নিজের ঘর থেকে। এদিকে রাত গভীর হলেও ভূমি চোখে ঘুম ধরছে না, বিছানায় শুয়ে হাঁসফাঁস করছে, এদিক সেদিক হচ্ছে বারবার। চিন্তায় তার মাথা যায়, সে অপরাধ বোধে পুড়ে যাচ্ছে। তাকে এখন আদ্রের ঘরে যেতে হবে যেভাবে হোক। একবার হলেও মানুষটাকে কাছ থেকে ছুঁয়ে দেখতে হবে, তা না হলে মনের মাঝে অশান্তির ঝড় থামবে না আজ আর। কিন্তু এই মায়েশা আপুর ঘুমানোর নাম নেই। মায়েশা অনেকক্ষণ যাবৎ জেগে জেগে বললে ভুল হবে, সে কাঁদছে আদ্রের জন্য। মায়েশা বেশ ভালোই জানে আদ্রের এই জ্বর সহজে ঠিক হওয়ার নয়, কতটা কষ্ট দেয় তাকে এই অসুস্থতা। সে কাঁদছে কারণ দেশের বাইরে থাকতে সময় আদ্র যখন এমন অসুস্থ হতো, মায়েশা সারাদিন রাত আদ্রের সেবা করতো, পাশে থাকতো, কিন্তু আজ পারেনি সাদাবের কারণে। তার চেয়েও বড় কথা, বাড়ির সবাই কি ভাববে তা ভেবেও আর জোর করতে পারেনি। অনেকটা সময় ধরে কেঁদে কেটে মাত্র চোখ দুটো বুঝেছে, হয়তো ঘুম এসেছে। ভূমি মায়েশার সামনে গিয়ে বিভিন্ন অঙ্গিভঙ্গি দেখিয়ে হাত নাড়াচ্ছে, এক কথায় প্রয়োগ করছে জেগে আছে কিনা তা বুঝতে। কিন্তু মায়েশার চোখের পাতা নড়ছে না। ভূমি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে ধীর পায়ে হেঁটে এসে দরজাটা খুলে বেরিয়ে আসে, এসে দাঁড়ায় আদ্রের ঘরের সামনে। দরজা লক করা নেই, চাপানো হালকা ফাঁক। ভূমি কিছুটা সময় থমকিয়ে মনে সাহস নিয়ে দরজাটা আরও কিছুটা ফাঁক করে উকি দিয়ে দেখতে লাগলো তার ভাই কোথায় বসেছে, কিন্তু চারপাশটা চোখ বলিও নিজের ভাইকে রুমের ভেতরে দেখতে পেল না। আদ্র বিছানায় ওই পাশ হয়ে মুখটা বিপরীত দিকে ফিরে শুয়ে আছে। ভূমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীর হাতে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করলো। পুনরায় ভেতর থেকে কিছুটা ঠেলে দিয়েছে যাতে কেউ আসলে ভূমিকে হুট করেই দেখে না যায়। ভূমি আলতো পদক্ষেপ ফেলে এসে বসে ঠিক আদ্রের সামনে। যেদিকটায় মুখ ঘোরানো ছিল তার চোখ দুটো বন্ধ, কেমন নিষ্পাপ লাগছে এই মুহূর্তে মানুষটার চেহারাটা।
কিছু মুহূর্ত চেহারার নূর কমে গিয়েছে। ভূমি একমনে তাকিয়ে আছে। লাল রাঙা লাইটের মিটিমিটি আলোতে শ্যামলা চেহারাটাও সেই রশির মতো লাল আকার ধারণ করেছে। মুখে থাকা ছোট ছোট দাড়িতে বেশ দেখাচ্ছে। চোখের লম্বা লম্বা ভুরুগুলো একটু নড়ছে, আবার ঠিক হয়ে পড়ছে। ভূমি আদ্রকে দেখছে। মুখে তার প্রেমে পড়ার মতো ঠোঁটটানা হাসি। এই দেখার মাঝে হুট করে মনের মাঝে জাগা সেই ইচ্ছা পুনরায় নাড়া দিল। আগে পিছে ভাবল না, টুকুস করে গিয়ে গভীর ঘুমে তলিয়ে থাকা লম্বাটে পুরুষটার শ্যামলা লটাটের মাঝখানে এক ভালোবাসার পরশ শেখে দিল। সাথে সাথে ওষ্ঠ সরিয়ে কিছুটা দূরে সরে এলো। ভূমি নিজের করা কাজের জন্য দুটো আলুর ভাজে নিজের ছোট্ট মুখখানা লুকিয়ে নিতে চেষ্টা করলো। হয়তো লজ্জায় প্রথম করা কাজে প্রথম অনুভূতি। যদিও সেই মানুষটি এসবের কিছু গুণাক্ষরেও টের পায়নি, তাও নিজের মাঝে কিশোরী বয়সের আবেগগুলো তেড়ে উঠল। ভালো লাগা কাজ করছে, সাথে একরাশ ভয়। ভূমি বসে রইল আদ্রের পাশে, আদ্রের দিকে তাকিয়ে। সময়ের সাথে সাথে ঘুমের এসে হানে দিল। মন খারাপেরা পালিয়েছে কিনা। ভূমি চোখ ভরা ঘুম নিয়ে ডুলুডুলু হয়ে একসময় কাত হয়ে পড়ল আদ্রের পাশে। আদ্র বন্ধ করে রাখা চোখ জোড়া সন্তপর্ণে খুলে তাকালো তার পাশে ঘুমিয়ে মাত্র ঢলে পড়া মেয়েটার দিকে। খোলা ছোট ছোট চুলগুলো ঘুমন্ত ভূমির সারা চোখে মুখে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আদ্রের তা দেখে শুরুতে বেশ মনে ধরলেও কিছু সময় তাকিয়ে থাকতেই বেজায় বিরক্ত গ্রাস করলো। এই চুলের কারণে তার অঙ্গনার গুলুমুলু চেহারাটা তা দেখতে পাচ্ছে না। আদ্র উঠে বসলো, হাত বাড়ালো সামনের দিকে, আর অঙ্গনার ঘুমের ব্যাঘাত ঘটানো চুলগুলোকে তার চ্যাপ্টা হাতের তর্জনী আঙুলি দ্বারা সরিয়ে গুজে দিল কানের পাশে নিয়ে। ভূমি নড়ে উঠল, বাম হাতটা এনে ঠাস করে একটা চড় দিল নিজের কানের পাশে। হয়তো ভেবেছে কিছু উঠে যাচ্ছে। ভূমির কাণ্ডে আদ্র হাসলো, হাসি ধরে রেখে মনে মনে আওড়ালো, থাকলে এত আবেগ থাকলে যে নিজেরই ক্ষতি, সেটা কি বুঝার বয়স এখনো হয়নি তোমার? এই আবেগ দুদিনের। আদ্র ভুরু কুচকে পুনরায় ভাবল, হয়নি তো হলে কি? আর এই মাঝরাতে এসে এমন কাণ্ড করে কেউ? আদ্র ভূমির করা কাজটা ঠিকই দেখেছে, চোখে দেখেনি, তবে ফিল করেছে। সে তো ঘুমায়নি। এত রাতে নিজের ঘরে ভূমির উপস্থিতি টের পেয়ে চোখ বন্ধ করে রেখেছিল। দেখতে চেয়েছিল কি করে মেয়েটা, কিন্তু সে যে এমন একটা কাজ করে বসবে তা আদ্র কখনো ভাবেনি। তবে আদ্র রাগল না, ভূমিকে বকা দিয়ে কিছু বলবেও না। সে জানে ভূমির মনের খবর। বয়স তো তার হাওয়াই হয়নি। একই সাথে থেকে একটা মানুষের মনের খবর পড়ে নেওয়া কি অত কঠিন বিষয়? যদি মানুষটা হয় ভূমির মতো এমন উড়নচণ্ডী। একসাথে খেতে বসে ভূমি কিভাবে আর চোখে তাকায়, কলেজে পড়াতে এলে একদৃষ্টিতে কিভাবে তাকিয়ে থাকে, আরও অনেক ইনসিডেন্ট। এসবের কোনোটাই আদ্রের নজর এড়ায় না, কিন্তু সে না দেখা হয়ে ইগনোর করে। তবে আজকে ভূমির করা কাজে নিজের মনে সন্দেহ সম্পূর্ণ ক্লিয়ার। ভোরের আলো ফুটছে, কালো রাঙা পয়োধর চারিয়ে ছিটিয়ে চলেছে নিজের গন্তব্য পুনরায় ফেরার আশায়। আর সাদা তুলোর ন্যায় পয়োধরের ধল ছুটছে এই ধরনের বুক আলোর রাঙাতে রাঙাতে। খোলা জানালার পর্দা ভেদ করে সকালের এক ফালি দুষ্টু রোদ্দুর উপচে এসে পড়তেই ভূমির গভীর নিদ্রা হালকা হয়ে আসে। পিটপিট করে পলক ঝাপটে খুলে তাকায় আশেপাশে, কিন্তু এই ঘর তার পরিচিত নয়। ঘুমন্ত চেহারায় সোজা হয়ে উঠে বসতেই সামনে আদ্রের দেখা। উন্মুক্ত বক্ষ, কোমর অব্দি কম্বল টানা, চোখের দুপাতা একে অপরের সাথে আটকানো। ভূমি হুড়মুড়ি উঠে বসলো, চোখ দুটো ভূত দেখার ন্যায় বড় বড় করে তাকিয়ে আছে সামনের দিকে। সে কি কাল রাতে এখানেই শুয়ে পড়েছিল? ভূমির মনে ভয় এসে হানা দিল। আদ্র ভাইয়া কি জেগেছিল রাতে? আমাকে এখানে দেখে নিত? এর মাঝে আদ্র নড়ছে দেখে ভূমি আর সেখানে দাঁড়িয়ে থাকা সাহস দেখানোর সাহস করল না। হতবিহব্বল হয়ে ছুটে যেতে গিয়ে উষ্টা খেয়ে পড়ে দরজার কাছে। সাথে সাথে আদ্রের ঘুম ভেঙে যায়। ফিরে তাকায় পেছনে। ভূমি ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে নিচে বসে আছে। এই চেহারা ব্যথা পাওয়ার নয়, বরং আদ্রের কাছে ধরা পড়ে যাওয়ার। আদ্রের সব জানা, তাও ভুরু কুচকালো ভার হয়ে থাকা শরীরটা নিয়ে ধীরে ধীরে উঠে বসতে বসতে বিরক্ত মাখা কণ্ঠে ধমকে উঠল, এই মেয়ে, কি সমস্যা তোমার? সকাল সকাল কি শুরু করলে? এই সময় আমার ঘরে কি করছো তুমি? ভূমি আদ্রের ধমকে ভীত চেহারা ধারণ করে হাসার চেষ্টা করলো। মনে মনে ভাবলো তার মনে উনি কিছু বোঝেননি। মনে মনে বেশ খুশি লাগলো। তাও মুখে কিছু প্রকাশ করতে না দিয়ে বুদ্ধি আটতে চেষ্টা করলো। ভূমিকে চুপ থাকতে দেখে আদ্র পুনরায় জিজ্ঞেস করলো, কি হলো? চুপ করে আছো কেন? নিচে কি করছো? ভূমি আমতা আমতা করে বলল, ভাইয়া আসলে আসলে আপনি তো অসুস্থ, তাই দেখতে এলাম উঠেছেন কিনা, যদি কিছু প্রয়োজন পড়ে এজন্য। কথাটুকু বলে ক্যাবলা হাসলো। আদ্র কপালে আরো কিছুটা ভাঁজ ফেললো। ঠোঁট জোড়া গোল করে মুখ দিয়েও কথাটা বের করলো। হাস্য কণ্ঠে ভূমিকে বলল, তাই নাকি? বেশ তো, তুমি যেহেতু এত করে ভাবছো, তবে এক কাজ করো,
সুন্দর করে আদা দিয়ে একটা লাল চা করে নিয়ে এসো। কেমন? যাও যাও, 10 মিনিট সময় কিন্তু। ভূমি পড়ে গেল বিপদে। কি বলে লোকটা, সে বানাবে চা? সে তো কেবল নুডল ছাড়া কিছুই রান্না করতে পারে না, আর লোকটা বলে নাকি লাল চা। ভূমি আর কি করবে বলে যেহেতু দিয়েছে, না গিয়ে উপায় নেই। আচ্ছা বলে বেরিয়ে এসেছে আড্ডের ঘর থেকে। সাথে যত বকা মুখে আসছে সব দিচ্ছে হাঁটতে হাঁটতে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে মানুষটা তো এমনিতে অসুস্থ। না না, ওনাকে বকা দিলে যদি আরও অসুস্থ হয়ে পড়ে। ভূমি এসব ভেবে দুহাত দিয়ে নিজের দুগালে তওবা করে নিল। রান্নাঘরে এখনও কারো দেখা নেই, হয়তো নামাজ পড়ছে মায়েরা। ভূমি হেলে দুলে নেমে এলো নিচে। ঘাড়ে ব্যথা করছে বেশিভাবে শুয়ে থেকে। রান্নাঘরের দরজা দিয়ে প্রবেশ করতে সামনে মায়েশা খুশি মনে কিছু করছে। চুলার ওপর চায়ের পাতিল দেখে বুঝতে পারলো চা জাতীয় কিছু বানাচ্ছে। ভূমি কিছুটা অবাক হলো, এই সাত সকালে কি এমন কাজ করে ফেলেছে। ভেবে দেখতে সামনে এগিয়ে গেল। মায়েশা পেছন ফিরে ভূমিকে দেখেই মুখের আকৃতি পরিবর্তন করে ফেললো। কেমন রাগ ভেসে উঠল মুখে। ভূমি মায়েশার এমন নজর দেখে থমকে তাকালো, কিন্তু বুঝে উঠল না। তাও আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আপু কি করছেন এত সকালে রান্নাঘরে? মায়েশা বিরক্তসূচক আওয়াজ করলো, গলা কঠিন করে বলল, তার আগে তুমি বলো কাল রাতে কোথায় ছিলে, আর এই সকালে কেন তুমি রান্নাঘরে? কখনো তো ওঠোনি। ভূমি মায়েশার কথায় কিছুটা ঘাবড়ে গেল। মায়েশা যে টের পেয়েছে ভূমি রাতে নিজের ঘরে ছিল না, তবে কি সে দেখেছে আড্ডের ঘরে গিয়েছিল? ভূমি আর কিছু বলল না, চুপ করে আছে একপাশে দাঁড়িয়ে। মায়েশা আর ভূমির সাথে কথা বলতে চেষ্টা করেনি, নিজের মতো চা বানাতে লাগলো। ভূমি এসে দাঁড়ালো অপর পাশে। মায়েশাকে আহ্লাদি কণ্ঠে বলল, আপু লাল চা কিভাবে বানায় আমাকে শিখিয়ে দিবেন? মায়েশা তাকালো না, গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? ভূমি না বলতে চেয়েও বলল, আদ্র ভাইয়ার জন্য। আদ্রের জন্য চা আমি বানাচ্ছি, দেখছো না? তোমাকে কষ্ট করে বানাতে হবে না। এই বলে মগে চা ঢেলে ভূমির গা ঘেঁষে পাশ কাটিয়ে চলে যায়। এদিকে ভূমি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আদ্র ভাই নিজে থেকে কিছু বলেছে, কিন্তু সে পারেনি। কিন্তু মায়েশা ঠিকই ওনার সব পছন্দ প্রয়োজনের কথা জানেন, আর চা বানাতে এগোলো না, বরং মায়েশার পেছন পেছন গিয়ে আদ্রর দরজার বাহিরে কান লাগালো ওরা কি বলে তা জানার জন্য। আদ্র ঘুমাচ্ছ? তোমার জন্য চা করে এনেছি। মায়েশা আড্ডির ঘরে প্রবেশ করতে করতে আনন্দ মিশ্রিত কণ্ঠে কথাটা বলে। উপর হয়ে চোখ বুজে শুয়ে আছে আদ্র। হঠাৎ মায়েশার কথার আওয়াজ পেয়ে সোজা হয়ে উঠে বসে, তাকায় সামনের মেয়েটার দিকে, আলতো হাসে। তোমার এখানে এসেও এসব করতে হবে? মা মামুনি আছেন তো, তুমি কেন এসব করতে গেলে? তুমি কি ভুলে গেলে সবসময় কিন্তু আমিই তোমাকে চা করে দিতাম, অসুস্থ হলে তোমার কাছে কাছে থাকতাম, কিন্তু এবার তো আর তা পারছি না। মায়েশা বিষণ্ণ ভগ্ন হৃদয়ে কথাটা বলে তাকায় আদ্রের দিকে। প্রতি উত্তরে আদ্র শুধু আলতো হাসে। বাহিরে দাঁড়িয়ে দুজনের এমন হাস্যরম্য করে বলা কথাগুলো ভূমি শুনছে, আর রাগে তার পিত্ত জ্বলে উঠছে। কতটা ঢং করেই না কথা বলছে দুজনে, আর আমার সামনে এলেই ওনার মুখে যত সব কুমড়োর মতো ফুলে ওঠে। পাজি লোক, মন চাইছে মায়েশাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিতে, তার সুখের সংসারে আগুন দিতে এসেছে। কিন্তু তা কি ভূমির পক্ষে সম্ভব? বাড়ির সকলেই ওই মেয়েকে এখন মাথায় রেখেছে যেন বাড়ির বউ। ভূমি আদ্র মায়েশার কথা শুনছে আর আনমনে এটা সেটা বিড়বিড় করছে। মনোযোগ তার কোনো দিকে নেই। বামপাশ থেকে এগিয়ে আসছেন মনি, আর আড্ডের ঘর থেকে বেরিয়ে আসছে মায়েশা, কিন্তু বেচারা ভূমি তা খেয়াল করেনি। যখন দুই পক্ষে একসাথে হয়ে একই সময় প্রশ্ন করে, ভূমি তুমি এখানে কেন দাঁড়িয়ে? ভূমি দুজনের আওয়াজের সংঘর্ষে কেঁপে উঠে ভয় পেয়ে হতভম্ব হয়ে তাকাচ্ছে একবার একজনের দিকে। আজকে দিনটা তার জন্য নয়। সকালে আড্ডের অমন উন্মুক্ত শরীর দেখে মনে হয় দিনটাও আর তার সঙ্গে দিচ্ছে না। সে কি বলবে? বোকা বনে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আড্ড ভাইয়াদের কথা শুনছিল, এটা বলবে? এতে তো সবাই কি না বুঝে বসবে, সাথে আদ্র ভাইয়া এসে দিবে একটা থাপ্পড়। আর যদি বলে আদ্রকে দেখতে আসছিল। এই ভূমি কি হলো রে, কথা বলছিস না কেন? ভূমি কিছু না বলে এমন তবদা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস সাবিনা ভূমির হাতে আলতো ধাক্কা দিয়ে কথাটা বলে কিছুটা জোরে। বাইরে থেকে শব্দ পেয়ে আড্ড চায়ের মগে চুমুক না দিয়ে তা পাশের টেবিলে রেখে ধীর পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। গা কাঁপছে, তাও এগিয়ে যায় সেদিকে। এদিকে ভূমি কি বলবে তা ভেবে পাচ্ছে না, কেবল বোকার মতো হাসছে। তাকে যে এত সকালে জাগতে দেখে আমাবস্যার চাঁদ দেখার সমান। কেউ কি বিশ্বাস করবে বানিয়ে বললেও? এর মাঝে আড্ডু এসে দাঁড়ায় মায়েশার পাশে। পরপর তিনজনের দিকে তাকিয়ে দেখে কিছুটা ভুরু কুচকায়। ছেলেকে এমন শরীরে উঠে বাহিরে এসেছে দেখে মিসেস সাবিনা ভূমির দিক থেকে নজর সরিয়ে ছেলের হাত আগলে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে, বাবা তুই কেন বিছানা থেকে উঠতে গেলি? কিছু লাগলে ডাকবি তো নাকি? কিচ্ছু লাগবে না। এখানে কি হয়েছে?
মিসেস সাবিনা কিছু বলার আগে মাইশা ফোড়ন করে কিছুটা বিদ্রুপ করে বলে ওঠে, তোমার দরজার পাশে এসে কান পেতে দাঁড়িয়েছিল ভূমি আমাদের কথা শোনার জন্য হয়তো। মাইশার এমন কথা শুনে ভূমি অবাক চোখে তাকায়। যদিও সে এটার জন্যই দাঁড়িয়েছিল, কিন্তু মেয়েটা সেটা বুঝলো কিভাবে? আর বুঝলো এভাবে বলে দিতে হবে নাকি? এখন আদ্র কি তাকে মারবে? ভূমি চোখ পিটপিট করে তাকায় সামনের মানুষটার দিকে। মুখটা কেমন গম্ভীর করে রেখেছে, মনে হয় রেগে গিয়েছে। ভূমি ভয় পেয়ে নিজের দুগালে হাত রেখে চোখ বন্ধ করে ফেলে। যদি মারে? আদ্র মুখের কিছুটা ভারী কণ্ঠে জিজ্ঞেস করে। ভূমি চোখ বন্ধ করে আমতা আমতা করছে। আসলে ভাইয়া আমি তো শুধু। আদ্র ভূমির আর উত্তরের আশায় রইল না, শক্ত কণ্ঠে বলল, তোমার কথা শোনার হলে সরাসরি সামনে গিয়ে শুনবে, লুকিয়ে দেখার বা শোনার কোনো প্রয়োজন নেই। নেক্সট টাইম এমন লুকোচুরি যেন না দেখি। আদ্রের কথা ভূমির মন খুশিতে নেচে ওঠে, সাথে বেশ অবাকও হয়। টুপ করে চোখ খুলে তাকায় আদ্রের দিকে। ইস, লোকটা কত ভালো। মন চাইছে গাল দুটো টেনে দিতে, কিন্তু এখন তা করা যাবে না। পাশে তো মনি দাঁড়িয়ে আছে। এদিকে আদ্রের এমন কথায় মাইশা বেশ অবাক হয়, চকিতে তাকায়। আদ্রের এতটা পরিবর্তন সে কখনো ভাবতেও পারেনি। এ যে আগের আদ্র নেই বাড়ি এসে। কিভাবে মেয়েটার প্রতি এতটা পজিটিভ হয়ে গিয়েছে, এতটা প্রায়োরিটি দিচ্ছে মেয়েটাকে। কই এতগুলো বছরে কখনো তো তার সাথে এমনভাবে মেশেনি। ভোরের আলো সম্পূর্ণ ফুটে উঠেছে, চারপাশে রোদের হাতছানি। বেলা গড়িয়ে পড়েছে 9টার কাঁটায়। বাড়ির 2 কর্তা বেরিয়ে গিয়েছে অফিসে। যাওয়ার আগে ছেলেকে এক নজর রেখে গিয়েছেন। মিসেস সাবিনা অনেকক্ষণ যাবৎ ছেলের পাশে বসে এখন উঠে ঘরে গিয়েছেন। জ্বর পর তাপ এখন তেমন নেই, তবে একেবারে ছাড়েনি। এই জ্বর পুনরায় কঠিনভাবে উঠবে রাতের বেলা। আজ আর আদ্রের কলেজ যাওয়া হবে না। ফোন করেই 2 দিনের ছুটি নেওয়া হয়েছে। আদ্র যাবে না, সেখানে ভূমি কেন যাবে? কলেজে গিয়ে তো তার কোনো কাজ নেই। তখন থেকে নাস্তার টেবিলে বসে বায়না ধরেছে সে যাবে না আজকে কলেজে। তার উপর ভাতিজার অসুস্থতার কথা জানতে পেরে মিসেস তাহমিনা হন্য হয়ে ছুটে আসছেন সেই ঢাকা থেকে। ফুফিরা আসছে, প্রিয়া, ফাহাদ সকলে আজ আসবে। কলেজে গেলে তো দেরি হয়ে যাবে। এসে ক্লান্ত শরীর নিয়ে আর মজা করতে পারবে না। কিন্তু মায়ের সম্পূর্ণ নিষেধাজ্ঞা, কলেজ মিস দেওয়া যাবে না, যেহেতু আদ্র বলেছে। ভূমি মন খারাপ করে নাস্তার প্লেট সামনে রেখে মুখে হাত দিয়ে বসে আছে। এর মাঝে সাদাবও নেমে এসেছে। বোনের কি হয়েছে তা জিজ্ঞেস করতে মিসেস সাবরিনা খুলে বলেন সব। সাদা ভাবুক ভঙ্গিতে কিছু একটা ভাবে, চল শক্ত করে তাকায় বোনের দিকে। ভূমি ভাইয়ের এমন চেহারা দেখে কিছুটা ভয় পায়, চোখ ছোট করে। ভাবতে থাকে হয়তো দিবে বকা। ভাই বকা দিল, কিন্তু সে কান্না করে দিবে এখন। কিন্তু ভূমির ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে সাদাব মুখের ভঙ্গি পরিবর্তন করে হেসে ওঠে। বোনকে পেছন থেকে আলতো জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, যেতে হবে না। ভাইয়ের কথা শুনে ভূমি টেবিল থেকে লাফিয়ে উঠে উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি বলছো? পরে আবার বোকা বানাবে না তো? বোকা বানাবো না, একটা সিক্রেট বলবো। ভাইয়ের কথায় ভূমি মুখের হাসি বজায় রেখে কিছুটা ভুরু কুচকে জিজ্ঞেস করে, কি সিক্রেট? তোদের আর রেগুলার কলেজ করা লাগবে না, ভাইয়া বলেছে। ভূমি একথা শুনে যেন আসমান থেকে পড়ল, মুখ বন্ধ হয়ে এলো। সাথে সেখানে উপস্থিত মিসেস সাবরিনা এবং আদ্রিরও মুখের ভাবে কৌতূহল ফুটে উঠল। আদ্র নিষেধ করেছে, তাও নাকি কলেজ যেতে। সেটা কিভাবে হয়? ভূমি ভাবনা আর বাড়ালো না। কেন নিষেধ করেছে তাও জানতে চাইল না। জেনে লাভ কি? এখন থেকে কলেজ যাবে না, এটাই অনেক। কিন্তু পরক্ষণে মনে পড়ল, সে যদি কলেজ না যায়, তাহলে মেয়েরা যদি আদ্রের দিকে নজর দেয় বা প্রপোজ করে, তা কিভাবে জানবে? যদি তাকে বা মায়েশাকে ছেড়ে অন্য কারো প্রেমে পড়ে যায়, তখন দুজনে দেবদাসী হয়ে ঘুরবে। ভূমির মুখ চুপসে গিয়েছে। তা খেয়াল করে আদ্রি উঠে এসে দাঁড়ায় ভূমির পাশে, কোমরের পাশে আঙুল দিয়ে গুতা দিয়ে জিজ্ঞেস করে, কি রে, তুই খুশি হসলি কথাটা শুনে? মুখ এমন প্যাঁচার মতো করে রাখলি কেন? ভূমি করুণ দৃষ্টিতে তাকায় বোনের দিকে, ঠোঁট উল্টে ফিসফিস করে বলে, আমি না গেলে যদি তোর ভাইয়ের দিকে কেউ বদনজর দিলে বা উনি যদি কারোর প্রেমে পড়ে, তখন? আদ্রি অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দোলায়। হাই, তোর যদি সব দিকেই সমস্যা থাকে তাহলে কিভাবে হবে? এক কাজ কর, তুই বরং ভাইয়াকে প্রপোজ করে ফেল, তাহলে আর কোনো টেনশন থাকবে না। রাজি হয়ে গেলে তোর হাতে বেঁধে রাখবি। আদ্রি চোখ টিপে কথাটা বলে। ভূমির রাগে চোখ নিয়ে তাকায় আদ্রির দিকে, দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে, তুই বলতে চাচ্ছিস আমি প্রস্তুতি ছাড়া বাঘের খাঁচায় হাত ঢুকাই আর স্বইচ্ছায় তার থাবার কবলে পড়ি? আদ্রি বুঝল না ভূমির কথার অর্থ, আর বুঝতে চেষ্টা না করেই নিজের জায়গায় গিয়ে পুনরায় বসে পড়ল। এদিকে ছেলেটা খাবার দিতে দিতে মিসেস সাবরিনা প্রশ্ন করে, হ্যাঁ রে আদ্র, কেন হঠাৎ এদের কলেজ যেতে না করলো? সারাদিন বাড়িতে থাকলে তো মাথা খেয়ে নেবে। তার চেয়ে তো ভালো কিছু সময় ওখানে থাকে,
বাড়িটা শান্ত রাখে, বইপত্র ও অত্যন্ত কিছুটা ছুঁয়ে দেখে। মায়ের এমন কথা শুনে দুবোন অসহায় দৃষ্টিতে তাকায় ভাইয়ের দিকে। সাদাব বোনদের দৃষ্টি বুঝতে পেরে মায়ের উদ্দেশ্যে বলে, আহ আম্মু, তুমিও না, ওরা ছোট, এভাবে বললে তো কষ্ট পাবে। আমার বোনেরা অনেক ভালো, তুমি শুধু শুধু ওদের বকছো। আর ভাইয়া যা করেছে হয়তো ভালো কিছু ভেবেই বলেছে, দেখো না কি বলে পরবর্তীতে। ভাইয়ের থেকে সাপোর্ট পেয়ে দুবোন খুশি মনে খাওয়ায় মনোযোগ দিল। মিসেস সাবরিনার কথা বাড়ালো না, নিজের মতো করে প্লেটে খাবার সাজাতে লাগলো। চোখ উঁচিয়ে ভূমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মাইশা কোথায় রে? উঠেনি এখনো? ভূমি মুখ গম্ভীর করে বলে, উঠেছে তো সেই সকালে, দেখ হয়তো গিয়ে বসে আছে আদ্র ভাইয়ার ঘরে ঢং। কথাটা বলে মুখ বাঁকিয়ে মাথা নিচু করে। খাবার শেষ করে সাদাব উঠে বেছিনে হাত ধুয়ে টিস্যু দিয়ে মুছতে মুছতে এগিয়ে এসে মা বোনদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় নিজের কাজে। মিসেস সাবরিনা আদ্রি উঠতে নিলে বলে, আদ্রিমা, তুই যাওয়ার সময় প্লেটটা আদ্রের ঘরে দিয়ে আসবি কেমন? পারলে খাইয়ে দিস ছেলেটাকে। আমার তো এদিকের কাজ সব পড়ে আছে, না হয় আমিই যেতাম। আদ্রি ঠিক আছে বলে উঠতে নিলে ভূমি আগ বাড়িয়ে প্লেটটা নিজের কাছে টেনে নেয়। আমি দিয়ে আসছি, তুই বললি না ওয়াশরুমে যাবি, যা কেমন। আদ্রি তবদা খেয়ে তাকায় বোনের দিকে। সে তো এমন কিছু বলেনি, উদয় পচাতে আসলো কেন? কিন্তু কিছু বলল না, বুঝেছে ঠিকই, মেয়ের মতলব। আদ্রি ঠিক আছে বলে চলে যায়। ভূমি হাত না ধুয়ে আদ্রের জন্য দেওয়া খাবারের প্লেটটা নিয়ে সুরসুর করে উঠে চলে আসে দরজার সামনে। দরজা সম্পূর্ণ খুলে রাখা, তাও ভূমি নক করে আদ্রকে ডেকে, ভাই আসবো। ভেতর থেকে অনুমতি পেয়ে ভূমি ঢুকতেই সোফায় বসে থাকা মায়েশার দিকে নজর পড়ে। পুরো কুচকে তাকিয়ে একবার দেখে নেয়, পুনরায় মুখ বাঁকায়। বেশ রাগ জমেছে এই মহিলার উপর ভূমির। আজ কিভাবে আদ্রের চোখে তাকে ছোট করতে চেয়েছিল, কিন্তু নিজেরই পাত্তা পেল না। হিহি, ভাইয়া আপনার জন্য খাবার এনেছি, উঠে বসেন। ভূমি পেছন দিক থেকে চোখ ঘুরিয়ে সামনে তাকাতে তাকাতে আদ্রের উদ্দেশ্যে কথাটা বলে, আমি বসে আছি, আর কোথাও উঠে বসবো? আদ্রের কথা শুনে খেয়াল করে তাকাতেই দেখে আসলেই বসে আছে। সে তো জোশে চলে এসেছিল। একটু ভাব নিতে চেয়ে মাইশার কারণে জিভ কেটে বোকা আসে। ভাইয়া হা করুন, আমি খাইয়ে দিচ্ছি। ভূমি হাত বাড়িয়ে রুটি ছেড়ে খাইয়ে দিতে নিলে মাইশা হুটোপুটি করে এগিয়ে এসে নাক ছেটকে বলে, ছি, তোমার হাতে তো ময়লা, তুমি এ হাতে আদ্রকে খাওয়াতে নিচ্ছ? এমনি অসুস্থ, এতে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। মাইশার এমন কথায় ভূমির বেশ অপমান বোধ হয়। মুখ কালো হয়ে আসে, কাপা কণ্ঠে বলে, আপু এগুলা ময়লা না, আমি মাত্র খেয়েছিলাম, তাড়াহুড়ো করে আসতে নিয়ে হাত ধুইনি এজন্য। কে বলেছে তোমাকে খাইয়ে দিতে? আম্মু আদ্রিকে বলেছিল খাইয়ে দিতে, তাই। ভূমির কথা শুনে মাইশা বেড্ডুপ করে বলে, তো আদ্রিকে বলেছে, তোমাকে তো বলেনি, তাই না? কিন্তু খাবার তো আমি নিয়ে এসেছি, দেখছেন না? তাহলে খাইয়েও দিতে হবে আমাকে, তাই না আপু? মাইশা ভূমির হাত থেকে খাবারের প্লেট নিতে নিয়ে বলে, সরো, তোমাকে খাইয়ে দিতে হবে না, আদ্র নিজেই খেতে পারবে, আর না হয় আমি খাইয়ে দেব। যাও, ক্লিন করো নিজেকে। এতক্ষণ চুপচাপ আদ্র এদের কাণ্ড দেখলো, এবার কিছুটা উঁচু গলায় চল শক্ত করে বলে, স্টপ ইট গাইস, কি শুরু করেছো? আদ্র, তুমি দেখছো না ভূমি এই অপরিষ্কার হাতে তোমাকে খাইয়ে দিতে এসেছে? তোমার এসব পছন্দ না, তা হয়তো ও এখনো জানে না। ওর হাতে কেমন লেগে আছে সব। ও ন্যাস্টি টু লোক। ভূমির চোখের করে পানি এসে জমা হলো। কিভাবে কথা বলছে মেয়েটা! সে চাইলেই এখন এই মাইশাকে জবাব দিতে পারে, কিন্তু বয়সে তার বড়, সামনে আড্ডা বসা, চাইলেও যেন পারছে না কিছু বলতে। মুখ ভার করে হাতে নেওয়া খাবারটুকু পুনরায় রেখে দেয় প্লেটে। আদ্র তাকায় ভূমির দিকে, তার অঙ্গনার চোখে পানি, তাও আবার অন্য কারোর জন্য। আদ্রের বেশ রাগ উঠল, কণ্ঠস্বর কঠিন করে মাইশাকে হুঙ্কার দিয়ে বলল, শাট আপ মাইশা, এতটা এক্সেস করার মতো কিছু হয়নি এখানে। ওর হাতে খাবার লেগে আছে, খারাপ কিছু তো নেই, তাই না? আদ্রের এমন বকা প্রথমবারের মতো শুনেছে মাইশা। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, মুখে কিছু বলছে না। আদ্র তাকে এভাবে বকা দিতে পারলো, তাও এই ভূমির জন্য? আজ দুইবার এমন করেছে সে, তাহলে কি তার কোনো সন্দেহ? না, এটা কখনো হওয়ার নয়। সে তো আদ্রকে এতগুলো বছর ধরে চেয়েছে, তাও চাওয়ার মানুষটা অন্য কারো কখনো হতে পারে না, হতে দিবেই না। মাইশা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে আসে আদ্রের ঘর থেকে। ভূমি মায়া ভরা চোখে তাকিয়ে আছে আদ্রের দিকে। আদ্র তার সঙ্গ দিয়েছে মাইশাকে বকা দিয়ে। কথাটা ভাবতেই ভূমির মনে প্রজাপতির বিচরণ করে চলেছে। আদ্রে ভাইয়ের মনেও কি তাহলে আমার প্রতি অনুভূতি রয়েছে? উনি কি আমাকে ভালোবাসেন? ইস, কথাটা ভাবতেই ভূমির মুখে লজ্জারাঙা লাল হয়ে ওঠে, ফর্সা গালগুলো ব্লাশ করছে। আদ্র ভূমির দিকে তাকায়। এই মেয়েটা এত কেন আবেগী পাগলি? মাথা দুলিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে,
এই মেয়ে, কি হলো তোমার? খাইয়ে দিলে দাও, না হলে খাবার নিয়ে চলে যাও। ভূমির ভাবনায় ছেদ ঘটে তড়িঘড়ি করে এগিয়ে এসে বিছানার পাশের ছোট টেবিলে প্লেটটা রেখে জড়তা নিয়ে বলে, আদ্র ভাইয়া আমি হাত ধুয়ে আসি, 2 মিনিট অপেক্ষা করুন। তোমাকে বলেছি আমি হাত ধুতে। আদ্র চোখ পাকিয়ে কথাটা বলে। ভূমি মাথা দোলায়। তাহলে এত পাকনামো করতে যাচ্ছ কেন? লেট হচ্ছে, জলদি দাও। এদিকে মায়েশা ভূমির ঘরে এসে নিজের রাগ ছাড়তে খুঁজছে কি করবে। হুট করে চোখ পড়ে কিছু একটা আর মুখ বাঁকিয়ে হেসে বলে, আমাকে দেখতে কি খুব বেশি ভয়ঙ্কর লাগছে তোমার চোখে? শান্ত অথচ শক্ত কণ্ঠে বলা আদ্রের এমন কথা শুনে হঠাৎ ভূমি হতভম্ব হয়ে তাকায়। মিষ্টি হেসে ধীর কণ্ঠে নাসূচক মাথা দুলিয়ে বলে, না তো, আপনাকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। থাপ্পড় খাবে? তাহলে খাওয়াতে নিয়ে এমন কাঁপছো কেন? ঠিকভাবে মুখে না দিয়ে সব তো মুখের বাহিরে লাগাচ্ছ। সামান্য রুটি মুখে দিতেও এই অবস্থা। আদ্রের ধমক শুনে ভূমি খেয়াল করে তাকায়। আসলেই ঠোঁটের আশেপাশে লেগে আছে। আদ্রের এই চেহারা দেখে ভূমি ফিক করে হেসে দেয়। এই মুহূর্তে আদ্রকে দেখতে পুরো বাচ্চাদের মতো দেখাচ্ছে। এমন কাণ্ড ঘটিয়ে মেয়েটা হাসছে। আদ্রের রাগ উঠছে, দাঁতে দাঁত চেপে গিজগিজ করতে করতে বলল, কি সমস্যা তোমার? এটা হাসির বিষয়? ভূমি দু ওষ্ঠ জোড়া করে কোনো রকম হাসি লুকিয়ে স্ফুট স্বরে বলে, সরি ভাইয়া, আমি খেয়াল করিনি, আসলে কখনো কাউকে খাইয়ে দিই নাই তো এজন্য। নিজের গায়ে জড়ানো ওড়নাটার একটা পাশ সামনে টেনে নিতে নিতে বলে, আমি মুছে দিচ্ছি। এই মুহূর্তে ভূমি আদ্রের মধ্যেকার দূরত্ব কেবল কয়েক ইঞ্চি। ভূমি ওড়না টেনে আনমনে আদ্রের মুখ মুছে দিতে ব্যস্ত। আদ্র তাকিয়ে আছে পলকহীন। মেয়েটার নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। গোলাপি রঙা দুই ওষ্ঠ মাঝে মাঝে মৃদু কেঁপে উঠছে। মুহূর্তে পিটপিট করে বার কয়েক পলক ঝাপটাচ্ছে। আদ্রের ভূমিকে কাছ থেকে খুঁটিয়ে দেখছে। সেকেন্ডে যেন ভূমির সব আয়ত্তে নিয়ে নিল। কিন্তু আদ্রের চোখ বারবার এসে ঠেকছে ভূমির সেই কেঁপে ওঠা ঠোঁটের দিকে। বেহায়া চোখ সরানো দেয়। আর কিছু সময় এভাবে কেটে গেলে হয়তো কোনো অনর্থক ঘটে যাবে। নিজেকে সামলে নিতে পারছে না আদ্র। আদ্র আলতো হাতে ভূমিকে কিছুটা দূরে সরিয়ে নিজেও পিছিয়ে এলো। ধীর গলায় বলল, আর খাবো না, যাও তুমি এখান থেকে খাবার নিয়ে। হঠাৎ আদ্রের কি হলো তা ভেবে ভূমি কিছুটা অবাক হলো বটে, কিন্তু কোনো প্রশ্ন করল না। ঘুরে পা বাড়িয়ে চলে যেতে নিলে আদ্র ডাকে, হ্যাঁ মেয়ে শোনো। আদ্রের কাঙ্ক্ষিত ডাকে ছোট্ট ভূমি থমকালো হৃদয় স্পন্দন। আটকে গেল বাড়িয়ে নেওয়া পদক্ষেপ। এই ডাকটা এত মধুর লাগে কেন? হয়তো পছন্দের মানুষটার মুখে শুনছে বলে। ভূমির মুখে আলতো হাসির রেখা ফুটে উঠল। আজ কেন জানি এই ডাকে ভূমির বুক টিপ টিপ করছে। এর গতি বেশ দ্রুত। ভূমি এখনো তাকালো না, নিজের মতো করে ভাবতে ব্যস্ত, কল্পনা করতে ব্যস্ত, তার আদ্র ভাইয়াকে অনুভব করতে ব্যস্ত। আদ্র ভুরু কুচকাল। সে ডাকলো, এই মেয়ে তাকাচ্ছে না কেন? রাগ হলো, পুনরায় ডাকলো, কি হলো, তাকাচ্ছ না কেন? ভূমি ঘুরে তাকালো। মুখে সে মায়াভরা হাসি কোমল কণ্ঠে জবাব দিল,